ওকে, সবাইকে শুভ সকাল। সাথে সাথে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার মধ্যে আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আগামীতে গুচ্ছ পরীক্ষা দিবে তাদের জন্য আজকের সিরিজের নিয়মিত আয়োজন গুচ্ছ অ্যাটাক। গুচ্ছ অ্যাটাক সিরিজের একটি সাধারণ জ্ঞানের ক্লাস আমরা ইতিমধ্যেই করেছিলাম এবং সেই ক্লাসটি একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর হয়েছিল, যেটা তোমরা সবাই করেছো এবং যারা যারা করেছো তারা জানো। টপিকটার নাম ছিল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব রাজনীতি। সো এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা থেকে কিন্তু প্রতি বছরই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মোটামুটি দুইটা কোশ্চেন কমন আসে, মানে দুইটা কোশ্চেনে চলে আসে এই টপিকটা থেকে। এবং সেজন্যই আমরা কিন্তু প্রথমেই এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের প্রথম ক্লাসে, একেবারে প্রথম ক্লাসে সাধারণ জ্ঞানের এই টপিক নিয়ে আলোচনা হয়েছিল। সো আজকের ক্লাসে আমরা মূলত বেশ কয়েকটা টপিক থেকে বেশ কিছু কোশ্চেন আলোচনা করব, যেগুলো থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে অবশ্যই, কিন্তু টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ যেহেতু আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে ক্লাস পাবো, অনেক ক্লাস পাবো, বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, জিকে এবং পাশাপাশি গ্রুপ সাবজেক্ট ভিত্তিক ক্লাস আমরা পাবো। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে স্বল্প কিছু ক্লাস পাবো তার মধ্যে অবশ্যই আমরা চেষ্টা করব যেন তোমাদের ফুল সিলেবাসটা, হ্যাঁ, কিংবা যেই টপিকগুলো থেকে প্রশ্ন প্রতিবার আসে সেই সবগুলো টপিক তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য বা টাচ করে দেওয়ার জন্য। সো সেইখান থেকে যেহেতু বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে প্রচুর পরিমাণে টপিক যেখান থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, সো গুচ্ছ পরীক্ষার প্রশ্ন আসায় বাংলাদেশ বিষয়াবলীর বা বাংলাদেশ পরিচিতির যে টপিকগুলো আছে সেগুলো মোটামুটি আজকে আমরা গো থ্রু করবো এবং সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন আলোচনা করব। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমরা প্রত্যেকেই যেটা করবে, কমেন্টে অবশ্যই কোয়েশ্চেনের অ্যান্সার করবে। তোমরা যখনই একটা কোয়েশ্চেন দেখবে, তুমি পারো কি না পারো, তুমি কমেন্টে অ্যান্সার করার ট্রাই করবে। দেখো, পরীক্ষা যদি তুমি না পারো তোমার কিন্তু অনেক সময় যেটা করতে হবে, হুদায় দাগায় দিয়ে আসতে হবে। কারণ খালি খাতটা তো আর কেউ রেখে আসবে না, খালি ওয়ে মার্কশিটও কেউ রেখে আসবে না। সো দেখা যায় যদি তুমি আল্লাহ না করুক মানে ম্যাক্সিমাম কোশ্চেনই পারো না, তুমি কি করবা? তুমি কিন্তু ঠিকই আন্দাজে দাগাবা। সো আন্দাজে যদি দাগাইতেই হয়, সেই প্র্যাকটিসটা হচ্ছে আমি বলি আগে থেকে করো। কেন করো? তুমি যখনই এইরকম ক্লাস করছো অনলাইনে, যখন তুমি কোনো কোয়েশ্চেন পারছো না, সেই কোয়েশ্চেনের পসিবল অ্যান্সারটা তোমার মানে গেইজিং করার পাওয়ার বা তোমার গেইজিং করার অ্যাবিলিটি তোমাকে যেটা বলছে যে এইটা উত্তর হবে, বা আমার মনে হচ্ছে এইটা সবচেয়ে বেশি চান্স আছে এটা উত্তর হওয়ার, তুমি এটা অ্যান্সার করে দাও। তুমি অ্যান্সার করলে হবে কি, যদি উত্তর নাও হয় তখনও তুমি হচ্ছে সঠিক উত্তরটা কিন্তু জেনে নিতে পারবে এবং তখন তোমার এই জিনিসটা অনেক বেশি মনে থাকবে যে না, আমি এই কোশ্চেনের উত্তর ভুল দিছিলাম, তারপর আমি সঠিকটা শিখে নিচ্ছি। সো একেবারে নির্বিকার থাকার চেয়ে ভুল উত্তর দিয়ে সঠিকটা শিখলে কিন্তু বেশি মনে থাকবে। আরেকটা কথা হচ্ছে, যদি তুমি উত্তর দাও হুম এবং সঠিক হয়, তুমি কিন্তু আস্তে আস্তে তোমার একটা ধারণা তৈরি হবে যে আমি যদি এভাবে চিন্তা করে অ্যান্সারগুলো দিই তাহলে ম্যাক্সিমাম টাইম অ্যান্সারগুলো হয়ে যায়। তোমার মধ্যে আপনি আপনি একটা কনফিডেন্স বিল্ড আপ করবে। সো আমি সবসময় যেটা বলি, অবশ্যই অনলাইন ক্লাসে তোমরা যারা আসো, অনলাইন ক্লাস নির্বিকার চিত্তে বসে থাকার কোনো ক্লাস না, অনলাইন ক্লাসে অ্যাক্টিভিটি রাখতে হবে। হ্যাঁ, যেহেতু ব্যাপারটা অনলাইনে হচ্ছে, সো তোমাদেরকে আমি দেখছি না, যে জন্য যেটা করবা তোমরা অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করবা। একটা কোয়েশ্চেন থাকার সাথে সাথে কমেন্ট করবা, উত্তর হইলে ঠিক আছে, না হইলে শিখে নিবা এবং সেই পড়াশোনাটা তোমার অনেক বেশি স্থায়ী হবে। ওকে, সো আমরা আজকে টপিকে বাংলাদেশ পরিচিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখি আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু কোশ্চেন নিয়ে আসছি। সবার প্রথম আমরা যদি একটা কোশ্চেন দেখি, কি কোশ্চেন আমরা পাই দেখি। হ্যাঁ, বাংলাদেশের ঠিকানা সম্পর্কিত একটা কোশ্চেন এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় ঠিকানা নিয়ে প্রশ্ন আসে, জেলা নিয়ে প্রশ্ন আসে, বিভাগ নিয়ে প্রশ্ন আসে, সীমান্তবর্তী অন্যান্য দেশের রাজ্য নিয়ে প্রশ্ন আসে, তারপর সীমান্তবর্তী বিভাগ, জেলা এগুলো নিয়ে প্রশ্ন আসে। সো এইটা কিন্তু ওই টপিকটা টাচ করতেছে। হ্যাঁ, এমন না যে আমরা প্রত্যেকটা কোশ্চেন কোশ্চেন করে দেবো, তাইলে হবে কি তোমার এই সীমানা ক্লিয়ার করতে গিয়ে তো আমাদের প্রায় 100 কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, সেইটা অবশ্যই একটা ক্লাসের মধ্যে সম্ভব না। সো তোমরা যেটা করবে,
তোমরা তো নিজেরা প্র্যাকটিস করতেই। সো সেই প্র্যাকটিস চালিয়ে যাও। আমরা এখানে একটু আলোচনা করে যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো টাচ করে যাব, এবং তোমরা টুকে রাখতে পারো যে এই টপিকটা থেকে আলোচনা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। সো বলছে নিচের উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের সীমান্ত নেই? খুবই সহজ কোশ্চেন। গুচ্ছ পরীক্ষায় এইরকম কোশ্চেন আসে, কিন্তু আসলে এটা কিন্তু খুবই বেসিক। অর্থাৎ তোমরা যখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু করছো তখন থেকে তোমরা কিন্তু বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ সম্পর্কে পড়াশোনা করছো। সো এটা নতুন করে পড়ার কিছু নেই। মনে রাখো বাংলাদেশের বিভাগ আছে মোট 8টা। মোট 8টা বিভাগ আছে। এর মধ্যে 2টা বিভাগ আছে। কয়টা বিভাগ? 2টি বিভাগ আছে যার প্রত্যেকটি জেলার সাথে সীমান্ত সংযোগ রয়েছে। অর্থাৎ আমাদের যে 8টি বিভাগ, সেই 8টি বিভাগের মধ্যে 2টা বিভাগ আছে যেই 2টা বিভাগের প্রত্যেকটা জেলার সাথে সীমান্ত কানেক্টেড। কারা কারা এগুলো ভাই? প্রথমটা যদি আমি বলি তাহলে হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ, ওকে। ময়মনসিংহ বিভাগে জেলা হচ্ছে 4টা। ময়মনসিংহ বিভাগের জেলা কয়টা? 4টা। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা। ক্লিয়ার? তাহলে আমি যদি আবার একটু 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 হচ্ছে লিখেই ফেলি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে হয়তো বা সুবিধা হবে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা। কেউ যদি এইসব জেলাগুলোর থেকে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে তোমাদের জেলার সাথে কিন্তু সীমান্ত সংযোগ আছে। তাহলে এই যে 4টা জেলা ময়মনসিংহ বিভাগের, এই 4টা জেলার সাথে বর্ডার কানেক্টেড, ভারতের বর্ডার। ওকে, আচ্ছা। আরেকটা বিভাগ যদি আমরা দেখি, এই 2টার মধ্যে আরেকটা বিভাগের নাম হচ্ছে সিলেট বিভাগ। সিলেট। আর এই সিলেট বিভাগেরও জেলা হচ্ছে 4টা। সিলেট বিভাগের জেলা কয়টা ভাই? 4টা। তাহলে জেলা 4টা কি কি আমরা একটু দেখি যদি, হ্যাঁ, এই 4টা জেলা হচ্ছে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার। যারা এই 4টা জেলার আছো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের জেলার সাথে কিন্তু সীমান্ত সংযোগ আছে। তার মানে মনে রাখবেন বাংলাদেশের মোট বিভাগ 8টা। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে কোন বা কয়টি বিভাগের সাথে বা কয়টি বিভাগের প্রত্যেকটি জেলার সাথে সীমান্ত সংযুক্ত আছে, উত্তর হবে 2টি, ময়মনসিংহ এবং সিলেট। এবং যদি বলা হয় কয়টি বিভাগের প্রত্যেকটি জেলার সাথে সীমান্ত সংযোগ রয়েছে, সেখানে উত্তর হবে 2টি। আচ্ছা, তাহলে এখন আসেন আমাদের কোশ্চেন করছে কি? আমাদের কোশ্চেন কিন্তু করছে বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। তার মানে এমন বিভাগও আছে যেই বিভাগের কোনো জেলার সাথে সীমান্ত সংযোগ নাই। ওকে, সো এইরকম জেলা হচ্ছে এইরকম বিভাগ হচ্ছে মনে রাখবেন 2টা। কোন মানে কয়টা? 2টা। তাহলে মনে রাখবেন যে বাংলাদেশের মোট বিভাগ বললাম আমরা 8টা, এটা আমরা জানি, পড়ার কিছু নাই। এর মধ্যে 2টা বিভাগের প্রত্যেকটি জেলার সাথে সীমান্ত কানেক্টেড আছে, আবার 2টা বিভাগের কোনো জেলার সাথে সীমান্ত নাই। একটা হচ্ছে বরিশাল। এই বরিশাল বিভাগ যেহেতু একেবারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অবস্থিত এবং এর পূর্ব পাশে পড়ছে চট্টগ্রাম বিভাগ যার সাথে সীমান্ত কানেক্টেড, পশ্চিম পড়ছে খুলনা বিভাগ যার সাথে সীমান্ত কানেক্টেড, মাঝখানে বরিশাল, যার জন্য এর সাথে দুই দিকের কোনো দিকে সীমান্ত পড়ে নেই। তবে এর সাথে সমুদ্র সীমান্ত রয়েছে। যদি এমন হইতো যে না সমুদ্র নাই, তো ওখান দিয়ে আরেকটা দেশ, তাহলে বরিশালের সাথে সীমান্ত থাকতো। কিন্তু যেহেতু এর এক পাশে পুরোপুরি সমুদ্র বা সাগর পড়ছে, যার জন্য এর সাথে কোনো দেশের সীমান্ত সংযোগ নাই। আর একটা হচ্ছে ঢাকা। এই ঢাকার সাথে কিন্তু 2015 সালের আগে সীমান্ত সংযোগ ছিল। মনে রাখবেন ঢাকা বিভাগের সাথে বর্তমানে সীমান্ত সংযোগ নাই। তবে এই ঢাকার সাথে কিন্তু 2015 সালের আগে সীমান্ত সংযোগ ছিল। কেন ভাই 2015 আগে সীমান্ত সংযোগ ছিল? কারণ 2015 সালে, মানে 15 সালের আগে বাংলাদেশের বিভাগ ছিল মোট 7টা। সেই 15 সালে এই ঢাকা বিভাগ থেকে 4টা জেলা নিয়ে, তখন ঢাকার বিভাগ মানে জেলা ছিল মোট 17টা। সেই 17টা থেকে 4টা সীমান্তবর্তী জেলা আলাদা হয়ে যায় 2015-তে, এবং শুরু হয় ময়মনসিংহ বিভাগ। কোন বিভাগ ভাই? ময়মনসিংহ বিভাগ। যার জন্য এই 4টা জেলার সাথে সীমান্ত সংযোগ ছিল, যার দরুন ঢাকা সীমান্তবর্তী বিভাগ ছিল। কিন্তু যেহেতু 2015 সালের পরে ময়মনসিংহ আলাদা হয়ে যায়, এরপরে এই 4টা জেলায় চলে যায় ময়মনসিংহে, যার জন্য বর্তমানে ঢাকা একদম সেন্টারে বা মাঝখানে পড়ছে। ঢাকার 13টা জেলার কোনো জেলার সাথেই সীমান্ত সংযোগ নাই। তাহলে এবার আসেন প্রশ্নটা একটু সাম আপ করে দিচ্ছি। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের অবশ্যই 8টি বিভাগ, বলা হয় যদি
যে বাংলাদেশের কয়টি বিভাগের সাথে সীমান্ত সংযোগ নেই? বলবেন 2টা। বাংলাদেশের কয়টি বিভাগের প্রত্যেকটি জেলার সাথে সীমান্ত সংযোগ আছে? বলবেন কয়টি? 2টা। যদি বলা হয় বাংলাদেশের কয়টি বিভাগের সাথে সীমান্ত সংযোগ আছে, তাইলে এর মধ্যে প্রত্যেকটি জেলার বিভাগ আসবে, আবার কিছু আছে কিছু নাই ওই রকম বিভাগ আসবে। তাহলে এরকম বিভাগ হচ্ছে 6টা। মনে রাখবেন মোট বিভাগ 8টা, 2টার সাথে সীমান্ত সংযোগ নাই, 6টার সাথে সীমান্ত সংযোগ আছে। আর ওই 6টার মধ্যে 2টার আবার প্রত্যেকটি জেলার সাথে সীমান্ত সংযোগ আছে, একটা হচ্ছে ময়মনসিংহ, একটা হচ্ছে সিলেট। ক্লিয়ার? সো এই হচ্ছে মোটামুটি সীমান্ত রিলেটেড কাহিনী। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি সীমান্ত রিলেটেড কাহিনী। এখন আসেন, যেহেতু আমরা এই সীমান্তর এই বিভাগে ঢুকছি, সো জেলা নিয়ে আমরা একটা আলোচনা করে নিই। জেলা, জেলা নিয়ে একটা আলোচনা করি। বাংলাদেশের জেলা হচ্ছে মোট 64টা। ওকে, সো এই 64টা জেলার মধ্যে আপনার সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী জেলা কয়টা? আমরা সবাই জানি সীমান্তবর্তী জেলা হচ্ছে মোট 32টি। হ্যাঁ, 32টা জেলার সাথে সীমান্ত রয়েছে। এখন এর মধ্যে ভাগ হয়েছে কেমনি? এর মধ্যে ভাগ হয়েছে ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি, আর মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। আপনারা সবাই জানেন যে এই 2টার মধ্যে রাঙ্গামাটি হচ্ছে কমন জেলা, যে জেলার সাথে 2টি দেশেরই সীমান্ত রয়েছে, যার জন্য রাঙ্গামাটি কমন হওয়ার কারণে এই 2টা যোগ করে 1 মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে পাটিগণিতের সিস্টেম। সো যার জন্য মোট সীমান্তবর্তী জেলা হয়ে গেছে 32টা। ক্লিয়ার? এই হচ্ছে সীমান্তবর্তী জেলা এবং বিভাগের কাহিনী। তাহলে কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই? এখানে উত্তর হবে বরিশাল। কি হবে ভাই? বরিশাল। ধান নদী খাল, এই 3 বরিশাল। নেক্সট কোয়েশ্চেনের উত্তর দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন, ব্লু ইকোনমি এর ধারণা দেন কোনটি? সবাই ছোটবেলা থেকে পড়তে পড়তে শেষ, তারপর ব্লু ইকোনমি থেকে প্রশ্ন দিবেই। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটিতে ব্লু ইকোনমি থেকে প্রশ্ন দেয়। স্যার উত্তর উত্তর পারেন আপনারা? আপনারা ক্লাসে কে কে আছেন একটু একটু কমেন্ট করেন তো। রমজানের দিন সকাল সকাল ক্লাস। হ্যাঁ, তো কারা কারা ক্লাসে আছেন একটু কমেন্ট করেন দেখি। মানে ব্যাপারটা হয় কি, আমরা যখন আপনাদের জন্য রাতেরবেলা ক্লাস দিই তখন আপনারা ঘুমান, সকালবেলা ক্লাস দিলে আপনারা ঘুমাতে উঠেন না। হ্যাঁ, সে ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি, যার জন্য খুবই সমস্যা। মানে ক্লাস দিচ্ছি আমরা, কিন্তু ক্লাস অ্যাটেন্ডেন্স নাই, একেবারেই নাই বললে চলে। হ্যাঁ, যাই হোক, ক্লাস অ্যাটেন্ডেন্স নাই। আমি আবার ক্লাস নেওয়া শেষ করার পরে ক্লাসগুলো যখন দেখি, তখন দিয়ে 7-8 ঘন্টা পরে ক্লাসের মধ্যে লাইক বাড়তেছে, কমেন্ট আছে, হ্যাঁ, ভিউ বাড়ে। তার মানে আপনারা কি করেন? আপনারা লাইভ ক্লাস করেন না, আপনারা চিন্তা করছেন যে ক্লাস তো আছেই। হ্যাঁ, আপনারা ঘুমান, ঘুমের থেকে উঠা একটু মন চাইলে ফেসবুকে ঢুকেন, ঢুকে যদি সামনে একটা ক্লাস আসে তখন একটা ক্লাস করেন। সো এই হচ্ছে অবস্থা। তো যারা এইরকম করেন, ভালো খারাপ না, এটাও একটা পড়ার সিস্টেম। হ্যাঁ, এটাও একটা ভালো সিস্টেম, যে ক্লাস আপনার কাছে চলে যাবে, আপনি ক্লাসের কাছে আসবেন না। এটা হচ্ছে মানে বেস্ট একটা স্ট্র্যাটেজি, মানে স্টুডেন্টদের জন্য। যেটা করবেন, আপনার ভুলেও ক্লাসের কাছে আসতে হবে না, ক্লাস আপনার কাছে যাবে। যদি ক্লাস আপনাকে যে নক করে যে এই আমি আসছি আমাকে একটু দেখ, সামনে যদি পড়ে জায়গা তাহলে দেখেন, আর যদি না পড়ে তাহলে কোনো মতো একটা সাইড কাটায় চলে যান। ঠিক আছে, ভালো হবে, খারাপ হবে না। কে সর্বপ্রথম ব্লু ইকোনমির ধারণা দেন? ব্লু ইকোনমির ধারণা দেন একজন অধ্যাপক, যার নাম হচ্ছে গুন্টার পাউলি। আমরা সবাই জানি। এখন কোয়েশ্চেনটা আসলে ব্লু ইকোনমি নিয়ে না। ব্লু ইকোনমি মানে বেশ জনপ্রিয় একটা অর্থনৈতিক কার্যক্রম। মনে রাখবেন, এটাকে বলা হয় সুনীল অর্থনীতি, অথবা বলা হয় সমুদ্র অর্থনীতি। সবগুলো হচ্ছে ব্লু ইকোনমি। সুনীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতি সবই হচ্ছে ব্লু ইকোনমি। ব্লু ইকোনমির সাথে কানেক্টেড কি কি? আসলে কি কি কানেক্টেড? ব্লু ইকোনমি মানে কি শুধুমাত্র সমুদ্র, আমরা সমুদ্রে ঘুরতে যাবো এগুলো ব্লু ইকোনমি বলবে? না। মনে রাখবেন, ব্লু ইকোনমির সাথে মানে সমুদ্রের সাথে কানেক্টেড যা যা অর্থনীতি আছে সবই হচ্ছে নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। কি হইতে পারে? ধরেন সমুদ্র দিয়ে জাহাজ দিয়ে পণ্য রপ্তানি করতেছে, এই যে পণ্য আমদানি রপ্তানি চলতেছে, এটাকে ব্লু ইকোনমি। মনে রাখবেন, সমুদ্রের নিচে তেল, গ্যাস, খনিজ সম্পদ আছে, উত্তোলন করতেছি আমরা, ব্লু ইকোনমি।
সমুদ্রের নিচ থেকে আমরা মৎস্য আহরণ করতেছি না, ব্লু ইকোনমি। আচ্ছা, জাহাজ ভাঙা শিল্প আছে না, এই জাহাজ ভাঙা শিল্প কিন্তু ব্লু ইকোনমি। জাহাজ নির্মাণ শিল্প আছে না, এটাও ভাই ব্লু ইকোনমি। আমরা যে সমুদ্রে ঘুরতে যাই, সমুদ্রের তীরবর্তী জায়গায় যে বিভিন্ন ধরনের রিসর্ট উঠে পড়ে যায়, সমুদ্রের উপর যে মানুষের জীবিকা নির্বাহ হয়, এটা ব্লু ইকোনমি। অর্থাৎ সমুদ্রের সাথে কানেক্টেড এ টু জেড প্রত্যেকটা অর্থনৈতিক কার্যক্রমকে বলা হয় সুনীল অর্থনীতি, সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি। ক্লিয়ার? এখন আসেন, ছোটবেলা থেকে খালি নীলের কথাই শুনি, তাহলে অর্থনীতির কালার কি শুধু নীল? না, অর্থনীতি কিন্তু আরো অনেক রং আছে। হ্যাঁ, আমরা অর্থনীতির অন্য কয়েকটা রং পড়ি। আমরা একটা কাজ করি, আমরা যেই অর্থনীতি লিখবো সেই অর্থনীতির কালার দিয়ে লিখি। হ্যাঁ, আমরা কালার দিয়ে লিখি। ওকে, তাই এটা তো হচ্ছে ব্লু ইকোনমি না? ব্লু ইকোনমি, তাহলে এটার একটা কাজ করি, আমরা এটা নীল দিয়ে, একটু নীল দিয়া এটা গোল্লা মেরা থাকবে, এই যে নীল। হ্যাঁ, ব্লু ইকোনমি মানে হচ্ছে আপনার নীল অর্থনীতি। নীল অর্থনীতি, যেহেতু পিছেরটা নীল, এই জন্য নীলের সাথে নীল মিলাই যাচ্ছে, ঠিক আছে? তারপর লিখে ফেললাম সমুদ্র অর্থনীতি। সমুদ্র অর্থনীতি, ওকে। আচ্ছা, এখন আসে, নীল যেহেতু গেছে, লাল আছে, লাল, লাল অর্থনীতি। তাহলে নীল অর্থনীতি হচ্ছে সমুদ্র অর্থনীতি, লাল অর্থনীতি কি ভাই? মনে রাখবেন, লাল বিষয়টার সাথে আসলে সমাজতান্ত্রিকতার একটা যোগসূত্র আছে। বিভিন্ন ধরনের কমিউনিস্ট পার্টি আছে না, মানে যারা সমাজতন্ত্র করে, দেখবেন তাদের প্রতীক, তাদের পতাকার রং লাল হয়। হ্যাঁ, সো সমাজতান্ত্রিকতার সাথে লালের একটা সম্পর্ক আছে, মানে বামপন্থী যারা মূলত। হ্যাঁ, সো লাল অর্থনীতি মূলত নির্দেশ করে সমাজতান্ত্রিক অর্থনীতিকে। তাহলে এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। ওকে, আচ্ছা, এবার আসেন, সাদা অর্থনীতি আছে, অর্থনীতির রং সাদাও আছে, সাদা অর্থনীতি। আচ্ছা, সাদা অর্থনীতি বিষয়টা কি ভাই? সাদা অর্থনীতিকে বলা হয় মন্দা মোকাবেলাকারী অর্থনীতি। অর্থাৎ বিশ্বে যে কোনো দেশে যখন কোনো মন্দা অবস্থা চলে আসে, তখন কিন্তু সব অর্থনৈতিক কার্যক্রম চলমান থাকে না। থাকলে কি মন্দা হইতো? যে কোনো একটা সিচুয়েশনের কারণে মন্দা হয়। যেমন কোভিডের সময়, আমরা সবাই জানি যে কোভিড-19 সময় কি হয়েছিল। দেখা গেছে তখন কিন্তু আপনারা কেউ পোশাক কিনতেন না, নতুন ড্রেস কিনতে হবে আমার, আরে ভাই বাঁচেন না মরেন তার কোনো ঠিক নাই, নতুন ড্রেস কিনে কি করবেন? ওই কোভিডের সময় ঈদ ছিল, হ্যাঁ, দুইটা ঈদ ছিল। ওই সময় আমার মনে হয় না যে কেউ ঘুরে ঘুরে যায় নতুন ড্রেস কিনছে, খুব বেশি মনের মধ্যে সুখ না থাকলে। আমি কিনি নাই, না আমি কিনি বলতে আমার পরিবারে কেউই কিনি নাই। সবাই তো মরবে না, বাজবে কোনো ঠিক ঠিকানা নেই, বাসার মধ্যে বসেছে, বাইরে গেলে আবার করোনা লাগে নাকি। হ্যাঁ, তার মানে তখন কিন্তু মানুষ দৈনন্দিন চাহিদা পোশাক ছিল না, এখন যেমন প্রতিনিয়ত পোশাক কিনে, তখন মানুষের দৈনন্দিন চাহিদার তালিকায় পোশাক ছিল না। তখন কি ছিল? তখন ছিল খাদ্য, তখন ছিল ঔষধ, মাস্ক কিনতাম, ধুমায় মাস্ক, মানে ভাত খাইতে পারি আর না পারি মাস্ক কিনতে হবে। এবং মাস্কের দামও দুনিয়ার বাড়ছে, বাড়ার পরে মাস্ক সবার ম্যান্ডেটরি, স্যাভলন ম্যান্ডেটরি। এখন আসেন, এই যে মাস্ক, এই যে স্যাভলন, কিংবা এই যে ওষুধ, এইটা কি করোনার সময় বেশ ভালো পরিমাণে চলছে না, যেটা নর্মাল সময়ের থেকে অনেক বেশি? আচ্ছা, মনে রাখবেন পুরো বিশ্বেই ওই সময়টায় এই ওষুধ সবচেয়ে বেশি অর্থনীতিকে চাঙ্গা করে রাখছিল। কারণ তখন মানুষ পোশাক কিনতো না, তখন মানুষ খাবারের ওষুধ কিনতো। সো এই যে অর্থনীতিটা, ওষুধ অর্থনীতি বা ওষুধ শিল্প, করোনার সময় আমাদের অর্থনীতিকে জায়গায় রাখছে না, যার জন্য এইটাকে বলা হবে মন্দা মোকাবেলাকারী অর্থনীতি। আর মন্দা মোকাবেলাকারী অর্থনীতিকে বলা হয় হোয়াইট ইকোনমি বা সাদা অর্থনীতি। তাহলে এটা হচ্ছে মন্দা মোকাবেলাকারী, মন্দা মোকাবেলাকারী। ওকে, তাহলে এটা হচ্ছে মন্দা মোকাবেলাকারী অর্থনীতি, যাকে বলা হবে সাদা অর্থনীতি। ওকে, দেখি আমরা সবুজ পাইছি। সবুজ, সবুজ রংটা দেখলেই মনে হয় যে একটু পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব না? মনে রাখবেন, যেই সকল অর্থনৈতিক কার্যক্রম পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশ দূষণ করে না, তাদেরকে বলা হয় সবুজ অর্থনীতি। তাহলে এটা হচ্ছে পরিবেশ বান্ধব অর্থনীতি। ওকে, এবার চলে আসেন, এখানে কি আছে?
কালো অর্থনীতি আছে, কালো কালো অর্থনীতি আছে। আচ্ছা, কালো এখানে দেখে কি বোঝা যাবে? তারপর আমরা কালো অর্থনীতি লিখি, হ্যাঁ লিখি, টোটালি বোঝা যাবে না জানি, বোঝাচ্ছে না একেবারেই বোঝাচ্ছে না। আচ্ছা, যেহেতু একেবারেই বোঝাচ্ছে না ভাই, আমরা কালোটারে বাদ দিই, হ্যাঁ কালোটারে বাদ দিই। ভাই কি করতেছি, কালোটা একটু বাদ দিয়ে দিই, কালোটারে বাদ দিয়ে কালোটাও সাদা দিয়ে লিখি। হুম, আচ্ছা, কালো অর্থনীতি। কালো অর্থনীতি মানে হচ্ছে আইন লঙ্ঘনকারী অর্থনীতি। কালোরা সবসময় খারাপই হয় না, আইন লঙ্ঘনকারী, আইন লঙ্ঘনকারী অর্থনীতি। তাহলে যে সকল অর্থনীতি আইন লঙ্ঘন করে তৈরি হয় বা চলমান থাকে তাদেরকে আমরা বলতে পারি কালো অর্থনীতি। আচ্ছা, কয়টা হইলো ভাই? 5টা হইলো। আসেন আরো আরো দেখি, আরো দেখি। আমরা আহ, একটা অ্যাশ কালার, ছাই কালার নিলাম, হ্যাঁ এই ছাই কালারে আমরা ধূসর অর্থনীতি বলি। ধূসর দেখা যায় তো? এটা তো দেখা যায় না? হ্যাঁ এটা দেখা যায়, ধূসর অর্থনীতি। ধূসর অর্থনীতি মনে রাখবেন, কিছু কিছু অর্থনৈতিক কার্যক্রম আছে যেগুলো সরকারের ট্যাক্স ফাঁকি দেয়, কর ফাঁকি দেয়, মানে সরকার ঠিকঠাকভাবে কর দেয় না। আর এই অর্থনীতিগুলো কি তাহলে কর দেয় না যেহেতু এরা কি রেজিস্টার্ড না? এরা কিন্তু রেজিস্টার্ড না। হ্যাঁ, এদেরকে বলা হবে ধূসর অর্থনীতি। অর্থাৎ যেই অর্থনীতিগুলো অনানুষ্ঠানিক অর্থনীতি, আনুষ্ঠানিক না, কর দেয় না, কর ফাঁকি দেয়, অনানুষ্ঠানিক অর্থনীতি। এবার আসেন সর্বশেষ আরেকটা অর্থনীতি দেখি, যেটা হচ্ছে বাদামি অর্থনীতি। বাদামি, বাদামি অর্থনীতি। বাদামি রং নাই দেখে কমলা কালার দিয়ে লিখছি, ঠিক আছে? বাদামি অর্থনীতি। কিছু কিছু অর্থনৈতিক কার্যক্রম আছে যেগুলো প্রচুর পরিমাণে দূষণ সৃষ্টি করে। দূষণ যেমন হচ্ছে ইটের ভাটা, যেমন হচ্ছে রড সিমেন্টের কারখানা, হ্যাঁ সার কারখানা, এরা কিন্তু প্রচুর পরিমাণে দূষণ করে, বিভিন্ন ধরনের দূষণ করে, বায়ু দূষণ করে, পানি দূষণ করে। So, এই যে উচ্চমাত্রায় দূষণ সৃষ্টি করে যারা, তাদেরকে বলা হয় বাদামি অর্থনীতি। তাহলে এটা হচ্ছে উচ্চমাত্রায় দূষণ সৃষ্টিকারী, উচ্চমাত্রায় দূষণ সৃষ্টিকারী। তাহলে মনে রাখবেন ভাই, আজকে থেকে অর্থনীতি কিন্তু শুধুমাত্র একটা না, যেই একটা অর্থনীতি আমরা পড়ে আসি এতদিন, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতি, এর বাইরেও কিন্তু আরো অনেক রঙের অর্থনীতি আছে। অর্থনীতির মোট রং পাইছি আমরা কয়টা? 7টা। এই জন্য এদেরকে বলবেন 7 রঙা অর্থনীতি। সো এই অর্থনীতির রঙগুলো মনে রাখবেন, কারণ একটা কোশ্চেন যেহেতু প্রায় কমন হয়ে যায়, সো এই জন্য এমন হতে পারে যে কোশ্চেনটা চেঞ্জ করে কারো ইচ্ছা হইলো বসায় দিই সাদা অর্থনীতি, হ্যাঁ তো তখন মনে হবে যায় হাই, এই আমি কোন দুনিয়ায় পড়লাম, পড়ে আইসি সারা জীবন নীল, আইসে সাদা। কিন্তু আসলে সাদা কি আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য শিখিয়ে দিলাম, সবাই মুখস্থ করে ফেলবেন। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কতখানি অগ্রগামী? যেহেতু আপনাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে বিষয় সাবজেক্ট ভিত্তিক, মানে সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন সম্পৃক্ত, হ্যাঁ আর এইটা হচ্ছে ভূগোলের সাথে কানেক্টেড একটা কোয়েশ্চেন। সো প্রশ্ন আসতে পারে, আমরা সবাই এটা জানি। আমরা সবাই কি জানি? গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা সময় অগ্রগামী, মানে আগায় আছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারতেছি বাংলাদেশ আগায় আছে অলরেডি। আচ্ছা, এখন কাহিনিটা কি হয়েছে দেখি একটু আমরা একটু, যে কাহিনিটা আসলে কি হইলো। ওকে, গ্রিনিচ, এই গ্রিনিচটা কোথায় জানেন? এই গ্রিনিচটা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনের গ্রিনিচ উপকূল, যুক্তরাজ্যের লন্ডনের গ্রিনিচ উপকূল। আচ্ছা, তাহলে এটা কোথায় আমরা একটু দেখি ভাই। এটা হচ্ছে পৃথিবীর যেই কাল্পনিক রেখাগুলো আছে না ভাই, অর্থাৎ গ্লোবটা হাতে নিলে, আমার এখানে গ্লোব নাই, হ্যাঁ একটা গ্লো হাতে নিয়ে দেখবেন যে সেটার মধ্যে বিভিন্ন রেখা টানা আছে, এমনি রেখা টানা আছে, এমনি রেখা টানা আছে, আছে না? এগুলোকে বলা হয় ভৌগোলিক রেখা। তো এর মধ্যে দেখবেন একেবারে সেন্টার, মানে এইভাবে যে রেখাগুলো গেছে তার মধ্যে একটা সেন্টার রেখা আছে যে 0 ডিগ্রি বরাবর গেছে। সেমভাবে সোজাসুজি যে রেখাগুলো গেছে তার মধ্যে দেখবেন একটা রেখা 0 ডিগ্রিতে আছে, সেন্টার।
এই যে 0 ডিগ্রি দুইটা রেখা এই হচ্ছে এগুলা। ওকে, 0 ডিগ্রি বরাবর এই রেখাটা যেটা মানে উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। হ্যাঁ, আমি কিন্তু পড়াচ্ছি না ভাই, আমি কিন্তু এটা খুব ডিটেলসে পড়াবো না, কারণ এটা অলরেডি আপনাদের পড়ে আসার কথা। এত বড় টপিক এখন পড়ানোর সময় নেই, জাস্ট একটু কোশ্চেনটা বোঝার জন্য দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মূল মধ্যরেখা। আর 0 ডিগ্রি বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে যেই রেখাটা চলে গেছে তাকে বলা হয় নিরক্ষর রেখা। কি বলা হয় ভাই? নিরক্ষর রেখা। ওকে, এই যে দুইটা রেখা যে ছেদ করছে না, 0 ডিগ্রি দুইটা মূল রেখা ছেদ করছে না, এই জায়গাটাই হচ্ছে ভাই কি ভাই, এই লন্ডনের গ্রিনিচ উপকূল, যেখানে গ্রিনিচ মান মন্দির অবস্থিত। এখন পুরো বিশ্বের বিভিন্ন জায়গায় এক সময় সূর্য ওঠে, এক সময় সূর্য অস্ত যায়। যদি কোনো ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম না থাকে, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আয়োজনে আমাদের অনেক বেগ পেতে হবে। হ্যাঁ, আমাদের সাথে সময় মিলবে না। যখন যেমন দেখেন, আপনি আপনি কিন্তু এখন জানেন যে বাংলাদেশ সময় এতটা, আমেরিকান সময় এতটা, বলতে পারতেছেন না সহজে। আবার আমেরিকায় যখন যে কটা বাঁচতেছে বাংলাদেশ সময় কটা, যেমন কয়েকদিন পরে বিশ্বকাপ ফুটবল শুরু হবে, ওই সময় দেখবেন বাংলাদেশের টিভি চ্যানেলগুলো কিন্তু প্রচার করবে কি, যে খেলা হচ্ছে আমেরিকায়, বলবে আমেরিকান সময় এতটা, বাংলাদেশ সময় এতটা। অথবা খেলা হবে মেক্সিকোতে, বলবে মেক্সিকান সময় এতটা, বাংলাদেশ সময় এতটা। এই যে আমরা চাইলেই ক্যালকুলেশন করতে পারতেছি, এটা কেমনে সম্ভব হয়েছে? এটা কিন্তু আগে সম্ভব ছিল না। যখন এই জিনিসটা আবিষ্কার হয়েছে তারপর এটা সম্ভব হয়েছে। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড টাইমটা বের করার জন্য বিজ্ঞানীরা এই 0 ডিগ্রি দুইটা ছেদবিন্দুকে প্রমাণ সময় ধরে নিচ্ছে, স্ট্যান্ডার্ড টাইমের স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছে। এবং এই জায়গা থেকে যত বেশি যে পূর্ব দিকে যাবে, দিক যেহেতু পূর্ব, তত বেশি এই জায়গার সময়ের সাথে সময় প্লাস হবে, মানে যোগ হবে। আর যত বেশি পশ্চিমে যাবে তত বেশি এই সেন্টার সময় থেকে বা সেন্ট্রাল সময় থেকে সময় মাইনাস হবে। এখন কত প্লাস কত মাইনাস হবে, এইখানে আসছে এর সমান্তরাল বাকি রেখাগুলা, যাদেরকে বলা হয় দ্রাঘিমা রেখা। কি বলা হয়? দ্রাঘিমা রেখা। যেটা পূর্বে আছে, পশ্চিমে আছে, পূর্বে আছে, পশ্চিমে আছে। তখন বিজ্ঞানীরা বলছে যে পূর্ব দিকে গেলে তো অবশ্যই সময় প্লাস হবে, কিন্তু কত প্লাস হবে? মনে রাখবেন, প্রত্যেক 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট সময় প্লাস হবে। 2 ডিগ্রির জন্য 8 মিনিট প্লাস হবে। 3 ডিগ্রির জন্য 16 মিনিট প্লাস হবে। তার মানে প্রত্যেক ডিগ্রি করে যদি আমি ডানে যাই, মানে পূর্ব দিকে যাই, সময় প্লাস হবে। প্রত্যেক ডিগ্রি বামে আসলে সময় মাইনাস হবে। এখন হিসাবে আসি, বাংলাদেশের অবস্থান হচ্ছে 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। তার মানে পূর্ব যেহেতু বলছি, অবশ্যই বাংলাদেশ এই জায়গায়। আর 88 থেকে 92 ডিগ্রি, এখন এই 88 থেকে 92 ডিগ্রিতে তো প্রায় 5টা দ্রাঘিমা পড়ে, 88, 89, 90, 91, 92। এখন 5টা দিয়ে সময় কাউন্ট করলে ঝামেলা না? দেখা যাবে 88-তে যদি 5টা বাজে, 92 বাজবে 5টা 20, কারণ 5 ডিগ্রি হেরফের, ঝামেলা আছে না? নেই। 5টা 16। এই জন্য এইটার একদম মাঝখানে যেই রেখাটা গেছে, বাংলাদেশ আবার ওইটাকে স্ট্যান্ডার্ড ধরছে। কেমন কি? যেমন 88, 89, 90, 91, 92, দুই পাশে দুইটা দুইটা বাদ 90কে ধরেছে মূল, যার জন্য বলা হয় বাংলাদেশের মাঝখান দিয়ে চলে গেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। যেহেতু 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গেছে, মনে রাখবেন 1 ডিগ্রির জন্য সময় হচ্ছে 4 মিনিট। তাহলে 90 ডিগ্রির জন্য সময় কয় মিনিট ভাই? 90 ডিগ্রির জন্য হচ্ছে 90 × 4। ওকে, তাহলে হচ্ছে 360 মিনিট। আর এই 360 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 6 ঘন্টা পাওয়া যায়। ওকে, আপনার উত্তর হচ্ছে 6 ঘন্টা। এখন বাংলাদেশ যেহেতু পূর্বে, তার মানে প্লাস হয়েছে, বাংলাদেশ আবার পশ্চিমে হলে মাইনাস হইত। অর্থাৎ এই যে মাঝখানে যে বিন্দু আছে না, গ্রিনিচ উপকূল, গ্রিনিচ উপকূল, গ্রিনিচে এখন ধরেন বাজছে ভোর 6টা, বাংলাদেশে আপনা আপনি 6 ঘন্টা প্লাস হয়ে যাবে, তাহলে বাংলাদেশে বাজবে 12টা। কথা ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। নেক্সট, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? সমুদ্র সীমা সম্পর্কে আমরা সবাই জানি, আবার একটু বলে দিচ্ছি। ধরেন এইটা হচ্ছে আমাদের উপকূল, সমুদ্র উপকূল, মানে বাংলাদেশের নিচ দিয়ে এরকম খাঁজ কাটা না,
তো এই সমুদ্র উপকূল থেকে আমরা যদি সমুদ্রের দিকে আসি, তাহলে মনে রাখবেন আমরা সমুদ্রের দিকে যদি 12 নটিক্যাল মাইল পর্যন্ত আসি, 12 নটিক্যাল মাইল পর্যন্ত আসি, তাহলে এইটাকে বলা হবে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। লাল কালি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। তাহলে রাজনৈতিক সমুদ্র সীমার দরকারটা কি ভাই বলেন তো? রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে কোন একটা দেশের সার্বভৌম সমুদ্র সীমা। সার্বভৌম সমুদ্র সীমা মানে আমার দেশের বর্ডারের মধ্যে যেমন কেউ ঢুকতে পারবে না, ঠিক একইভাবে আমার দেশের রাজনৈতিক সমুদ্র সীমায় কেউ ঢুকতে পারবে না। বিশ্বের সকল সমুদ্র তীরবর্তী দেশের 12 নটিক্যাল মাইল আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওই দেশের রাজনৈতিক সমুদ্র সীমা হিসেবে। অর্থাৎ কোনো দেশ এই সমুদ্র সীমার মাঝখানে আসতে পারবে না, কোন দেশের নৌযান আর কি। আসলে আমার যেই মানে কি বলে নৌ অঞ্চল রক্ষাকারী বাহিনী আছে, যেমন কোস্ট গার্ড, নেভি, তারা তোমাকে গুলি করতে পারবে, তারা তোমাকে ডুবাই দিতে পারবে, তারা তোমাকে গ্রেফতার করতে পারবে। ক্লিয়ার? সো 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে আমার সোভারেইন বা সার্বভৌম এলাকা। আচ্ছা, এখন চলে আসে, তাহলে সমুদ্রে কি মানুষ চলতে পারবে না? বাংলাদেশে এনে আসতে মানে বাংলাদেশ সমুদ্রটা দখল করে নিছে, অন্য সব দেশের জন্য জায়গা বন্ধ? না, ব্যাপারটা এরকম না। 12 নটিক্যাল মাইলের পর থেকে, হ্যাঁ, এইটা সহ যদি আমরা সামনের দিকে আগাই, তাইলে আমরা আগে চলে আসব মোট 200 নটিক্যাল মাইল পর্যন্ত। কয় নটিক্যাল মাইল পর্যন্ত? 200 নটিক্যাল মাইল পর্যন্ত। এই জায়গাটাকে আমি রং দিতে পারি এই কমলা কালার, হ্যাঁ, কমলা কালার দিতে পারি। অর্থাৎ এই যে 200 নটিক্যাল মাইল, এই 200 নটিক্যাল মাইলের মধ্যে আবার পৃথিবীর সকল দেশ যাতায়াত করতে পারবে। অর্থাৎ এইটা একটা সমুদ্র যেখান দিয়ে যে কেউ চাইলেই যাতায়াত করতে পারবে। হ্যাঁ, তাহলে ঝামেলাটা কি? যাতায়াত করতে পারবে কি পারবে না সেটা বলেন। এই জায়গায় যাতায়াত করার সময় তুমি চাইলে বড়শি ফেলাইয়া মাছ ধরতে পারবে না। ব্যাপারটা হচ্ছে তোমার আমি যাওয়ার সুযোগ দিছি, বাংলাদেশ কিন্তু এই পাশে অবস্থিত, বাংলাদেশের এই 200 নটিক্যাল মাইলের মধ্যে দিয়ে তোমার যাওয়ার সুযোগ দিছি, 12-র মধ্যে যেতে সুযোগ নাই, কিন্তু 200-র মধ্যে দিয়ে আছে। কিন্তু তুমি যাইতেছো আবার জাল ফালাইলা, মাছ ধরলা, এটা তো হবে না। আবার তুমি এখানে যাওয়ার সময় দেখলে আরে কি রে, এখানে যদি গ্যাস পাওয়া যায় গ্যাস তুলি, হবে না। এখানে স্বর্ণ পাওয়া যায় স্বর্ণ তুলি, হবে না। যে কোনো সামুদ্রিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম তুমি চাইলে এখানে চালাতে পারবে না। এইটা চালানোর অধিকার একমাত্র কার ভাই? বাংলাদেশে। ঠিক একইভাবে যত সমুদ্র তীরবর্তী দেশ আছে সবার 200 নটিক্যাল মাইল পর্যন্ত যে কোনো অর্থনৈতিক কার্যক্রম চালানোর ক্ষমতা একমাত্র ওই দেশটারই আছে। এই জন্য এইটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা অর্থনৈতিক সমুদ্র সীমা। তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা। তাহলে যে কোনো দেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত ভাই? 200 নটিক্যাল মাইল। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমি প্রথমটা দিয়ে যাওয়ার সুযোগ পাইছি না, পরেরটা দিয়ে যাওয়ার সুযোগ পাইছি কিন্তু মাছ ধরার সুযোগ পাইছি না। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসেন এই জায়গা থেকে শুরু করে যদি আমরা আরো আগাই, আরো আগাই, হ্যাঁ, আমরা কই আগাবো দেখি, আমরা আরো আগাইলাম, আগে আমরা চলে গেলাম 350 নটিক্যাল মাইল পর্যন্ত। ওকে, 350 নটিক্যাল মাইল পর্যন্ত। এই যে 350 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা আসলাম, এই জায়গা দিয়েও প্রত্যেকটা জাহাজ যেতে পারবে, কিন্তু সমস্যা আছে, এই জায়গায় অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। কেন যাবে না? মনে রাখবেন সমুদ্র তীরবর্তী যেই দেশগুলো আছে, প্রত্যেকটা দেশেরই সমুদ্রের মাঝখানে একটা জমি আছে, যেই জমিকে বলা হয় ভাই মহীসোপান। কি বলা হয় ভাই? মহীসোপান। আপনারা সবাই মহীসোপানের সাথে কম বেশি পরিচিত থাকার কথা। মনে রাখবেন, আপনি ডোবায় নামছেন, অবশ্যই ডোবায় নামছেন, নদীতে নামছেন, পুকুরে নামছেন, সাগরে অনেকের নামার অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, ডোবাটা কেমন হয়? ডোবাটা হচ্ছে ডিরেক্ট, কিন্তু এর সারফেস লেভেল অনেক নিচে থেকে যায় না, মানে পা দিলে না টাস করে নিচে পড়ে যাবেন, এরকম হয় না? আবার নদীতে কিন্তু অনেক সময় এমন হয় একদম পাড়ের মধ্যে কিন্তু গভীরতা থাকে, হ্যাঁ, মানে ডিরেক্ট নিচে পড়ে যাবেন নদীর। এই জায়গাটা অনেক, মানে এই যে 3টা তীরে পরে এই জায়গাটা কিন্তু অনেক গভীর হয়। অনেক নদীতে আবার একটু লেভেল থাকে যেখানে মানুষ গোসল করে, কিন্তু ম্যাক্সিমাম নদী যেগুলো তাতে ভাঙন হয় এরকম হয়ে থাকে। অর্থাৎ এনে আপনি পাড়া দিচ্ছেন মানে একদম তলে বেড়ে গেছেন, হ্যাঁ, উপায় নাই। ডোবার মধ্যে কিন্তু সেম এরকম থাকে, এরকম থাকে। হ্যাঁ, পুকুরে আমরা মাঝে মধ্যে এরকম পাই, এরকম পাই, মানে আস্তে আস্তে ঢাল যায় না, পুকুরে আমরা গোসল করি এই জন্য বেশি। সাগরে কেউ নামছেন? সাগরে কিন্তু দেখছেন যে আপনি যখন সাগরে যাবেন,
অর্থাৎ কক্সবাজার যদি যাওয়ার কারো মানে সুযোগ হয়ে থাকে, কিংবা পতেঙ্গা গেলেও হবে, কিংবা আছে কুয়াকাটা গেলেও হবে, সব জায়গায় তো সাগর আছে। তো আপনাদের দেখার কথা যে সাগরে আমরা বিচের মধ্যে যখন নামি, তখন আমাদের প্রথমে পায়ের পাতা ভেজে, তারপর পায়ের গোড়ালি পর্যন্ত ভেজে, তারপর হাঁটু পর্যন্ত ভেজে, তারপর কোমর ভেজে, তারপর বুক ভেজে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে মাথা। অর্থাৎ অল্প 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 করে আমি নিচে যাচ্ছি না। এই যে ঢাল, এই ঢালটা কিন্তু নদী বলেন, পুকুর বলেন, ডোবা বলেন, কিংবা দিঘি বলেন, অন্য কোনো জায়গায় এত ঢাল নাই। সাগরের মধ্যে এই ঢালটা এরকম আস্তে 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 নামছে, এবং নামতে তো অনেক গভীরে চলে গেছে। অনেকটুকু যাওয়ার পরে এইটাতে এমন গভীরতা শুরু হয়েছে। এই যে ঢালটুকু না, অগভীর ঢাল, এই অগভীর ঢালকেই বলা হয় মহিষপান। কি বলা হয় ভাই? মহিষপান। মনে রাখবেন, যেই দেশের মহিষপান যতটুকু, ওই দেশের অর্থনৈতিক সমুদ্র সীমা বেড়ে ততটুকু পর্যন্ত চলে যায়। অর্থাৎ ইন্টারন্যাশনালভাবে আমাদের 200 নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিকভাবে মানে ভোগ করার ক্ষমতা আছে। আমরা এখান থেকে যে কোনো ধরনের অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারবো। কিন্তু আমাদের মানে মহিষপান যদি আরও বেশি হয়, তাহলে আমরা ওই জায়গায় অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারবো, অন্য কোনো দেশ পারবে না। তাহলে মনে রাখবেন, নর্মালি যে কোনো দেশের মহিষপান হয় 350 নটিক্যাল মাইল পর্যন্ত। মহিষপান 350 নটিক্যাল মাইল পর্যন্ত। এখানে আবার কাহিনী আছে, বাংলাদেশ এখান থেকে আরেকটু ব্লেসড। পৃথিবীর সকল দেশের ইন জেনারেল মহিষপান হয় 350 নটিক্যাল মাইল, কিন্তু বাংলাদেশের মহিষপান আবার 4 নটিক্যাল মাইল বেশি। অর্থাৎ বাংলাদেশের মহিষপান হয়ে গেছে 354 নটিক্যাল মাইল। 354 নটিক্যাল মাইল। ক্লিয়ার? বাংলাদেশ 4 নটিক্যাল মাইল বেশি পেয়েছে। এটা শুধু আমাদেরই আছে, বিশ্বের অন্য কোনো দেশের নেই। তার মানে মনে রাখবেন, যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে মহিষপানের দৈর্ঘ্য কত, অবশ্যই 350, অবশ্যই 350 মহিষপানের দৈর্ঘ্য কত। কিন্তু যদি বলা হয় বাংলাদেশের মহিষপান কত, তাহলে কিন্তু ভাই আবার বলতে হবে 354 নটিক্যাল মাইল। ক্লিয়ার? মহিষপান হয় 350, কিন্তু বাংলাদেশের মহিষপান 354 নটিক্যাল মাইল। ক্লিয়ার? আচ্ছা, এই যে 354 বা 350 শেষ, এরপরে তো গভীর সমুদ্র শুরু হয়ে গেল। ওই গভীর সমুদ্রে কারো কোনো বাধা নাই, যে কেউ মাছ ধরতে পারবে, যে কেউ যা ইচ্ছা তা করতে পারবে, কোনো প্যারা নাই। ক্লিয়ার? গভীর সমুদ্র সবার, বাংলাদেশ যা করতে পারবে উগান্ডা থেকে এসেও করতে পারবে, ওখানে ছেলে সারাদিন হয়ে থাকেন, কোনো সমস্যা নেই। তার মানে গভীর সমুদ্র সবার অধিকার। ক্লিয়ার? সো এইটা হচ্ছে মোটামুটি সমুদ্র সীমা সম্পর্কে আদ্যপান্ত বললাম। ক্লিয়ার? আপনারা যারা যারা ক্লাসে আছেন, হ্যাঁ, দেখি ঘুম থেকে উঠে কয়জন ক্লাসে আসছে। ওকে, সো এই হচ্ছে কাহিনী, যেটা করবেন। মহিষপানের বিষয়টা আমরা বুঝলাম, বা সমুদ্র সম্পর্কে আমরা বুঝলাম। এরপর চলে আসি, বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? প্লাইস্টোসিন, দেখেন আমরা কিন্তু অলরেডি সীমানা নিয়ে পড়লাম, সমুদ্র সীমা নিয়ে পড়লাম, ভৌগোলিক রেখা নিয়ে পড়লাম, আমরা কিন্তু টপিকগুলো আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ, সো এখানে শুধুমাত্র একটা কোশ্চেন মানে একটা কোশ্চেন না, একটা কোশ্চেন মানে কিন্তু একটা টপিক। এই টপিকগুলো আপনাদের প্রয়োজনীয় টপিক, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বুঝার জন্য। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? একটা ভূমিরূপ। মনে রাখবেন, আমাদের দেশটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এরকম আমাদের একটা দেশ, এই দেশের মধ্যে আমাদের মোট ভূমি পাওয়া যায় 3 ধরনের। তাহলে বাংলাদেশের ভূমিরূপ 3 ধরনের। বাংলাদেশের ভূমিরূপ মোট কয় ধরনের ভাই? 3 ধরনের। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই 3 ধরনের মধ্যে বাংলাদেশের পূর্ব দিকটা, এই পাশ না, পূর্ব দিকটা, এটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে কিছু টেকটনিক প্লেট আছে, যেটা ভূমিকম্প টপিকে যে বলা যায়। এই জায়গা দিয়ে আমাদের আসছে ইউরেশিয়ান সাবপ্লেট, নিচ দিয়ে আসছে বার্মিজ সাবপ্লেট, আর এটা সব পুরাটাই পড়ছে ইন্ডিয়ান সাবপ্লেট। এই প্লেটগুলা বাড়ি খাওয়ার কারণে এই জায়গা দিয়ে ভূমি উত্থিত অবস্থা হয়ে যায়, যার জন্য কিন্তু আমাদের যত পাহাড় মার আছে সব কিন্তু এই পাশ দিয়ে, পূর্ব দিক দিয়ে। সিলেট এবং চট্টগ্রামে আমাদের সব পাহাড়, ঠিক না? আচ্ছা, এই যে পাহাড়ি অঞ্চল, এই জায়গায় পাহাড় আছে, এই সিলেট এবং চট্টগ্রামের অঞ্চল সবার পূর্বে গঠিত হয়েছে, সবার পূর্বে, সবচেয়ে প্রাচীন পাহাড়ি এলাকা, সবচেয়ে প্রাচীন না? আর মনে রাখবেন, সবচেয়ে প্রাচীন বিধায় এই দুইটা জায়গার ভূমিকে বলা হয় টারশিয়ারি ভূমি। টারশিয়ারি মানে হচ্ছে প্রাচীন এবং উঁচু, টারশিয়ারি ভূমি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টারশিয়ারির মধ্যে আমরা পাইলাম কি ভাই?
আমরা পেলাম চট্টগ্রাম, আমরা পেলাম সিলেট। এখন আসেন টারশিয়ারির থেকে কিছুটা কম বয়সী, হ্যাঁ, এবং কম উচ্চ এরকম ভূমি আছে। আমরা অনেকেই গাজীপুর গেছি কিংবা গাজীপুরে থাকি, অনেকে টাঙ্গাইলের বাসিন্দা হইতে পারি, অনেকে রাজশাহীতে থাকতে পারি। এই যে রাজশাহীর হ্যাঁ কিংবা কুমিল্লা, কুমিল্লা লালমাই পাহাড় আছে না, ওই এলাকাতে মানুষ থাকে। এই যে কুমিল্লার লালমাই পাহাড়, গাজীপুরের বাওয়ালগড়, টাঙ্গাইলের মধুপুরগড়, তারপর রাজশাহীর বরেন্দ্রভূমি, এই অঞ্চলগুলোতে যারা গেছেন কিংবা থাকেন তারা দেখবেন যে মাঝে মধ্যে এইসব অঞ্চলগুলোতে টিলা চোখে পড়ে। টিলা, টিলা কেমন? টিলার পাহাড় কিন্তু এক না, পাহাড় অনেক বড় হয়, কিন্তু টিলা হচ্ছে পাহাড়ের চেয়ে কম উঁচু, কিন্তু উঁচু, সমতল ভূমি না, টিলা। তো এরকম টিলা জায়গা এই রাজশাহী, টাঙ্গাইল, গাজীপুর এবং হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়, এই চারটা অঞ্চলে দেখা যায়। তো এই যে টিলা সমৃদ্ধ অঞ্চল, কোনটা কোনটা বললাম? কুমিল্লা, গাজীপুর, টাঙ্গাইল এবং রাজশাহী, এই অঞ্চলগুলোতে বলা হয় প্লাইস্টোসিন। আর প্লাইস্টোসিন কালের কি বলছে ভাই? সোপান বলছে। সোপান মানেই তো উঁচু, সোপান মানে কিন্তু পাহাড় না, সোপান মানে উঁচু টিলা। তার মানে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ দেখা যায় এই চারটা জায়গায়। বাংলাদেশের মোট ভূমির হচ্ছে 8%, আর এই টারশিয়ারি হচ্ছে মোট ভূমির 12%। এই 8 আর 12 যোগ করলে হয় 20, বাকি 80% ভূমি হচ্ছে নতুন ভূমি, যেগুলো পলিমাটি জমে জমে হয়েছে, যার জন্য এই 80% ভূমিকে বলা হয় সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। ক্লিয়ার? তার মানে উত্তর হবে এখানে কি, নিচের কোন জায়গায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? সোপান হবে কুমিল্লায়, কুমিল্লার লালমাই পাহাড়ে প্লাইস্টোসিন কালের সোপান ভূমি দেখা যায়। ক্লিয়ার? ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? আকস্মিক বন্যা, হ্যাঁ, আমরা বন্যার কথা শুনি। আমরা যদি একটু মানচিত্রটা একটু ছোট করে দেখে আসি, দেখেন এই হচ্ছে মানচিত্র। এখন এই মানচিত্রের মধ্যে আমরা সহজেই জানি এটা হলো পূর্ব, উপরে গেলে হয় উত্তর, নিচে হয় কচি করে দক্ষিণ, আর এই পাশে হয়ে যায় পশ্চিম, না? আচ্ছা, এখন আসে পূর্ব দিকের মধ্যে কি কি জায়গা আছে? এই যে আপনার সিলেট, চট্টগ্রাম। আর উত্তর দিকে আমরা কি পাই? উত্তর দিকে আমরা ময়মনসিংহে কিছু জেলা পাই এখানে, হ্যাঁ, আর হচ্ছে আমাদের টোটাল যে উত্তরবঙ্গ। আচ্ছা, আপনারা কি শুনেন না যে সিলেটে বন্যা হয়, সুনামগঞ্জে বন্যা হয়? বেশিরভাগ সময় কিন্তু আমরা সুনামগঞ্জের কথা শুনি যে সুনামগঞ্জে বন্যা হয়। আচ্ছা, এখন যে সুনামগঞ্জে যে বন্যা হয়, এই সুনামগঞ্জটা পড়ছে কোন জায়গায় আসলে? সুনামগঞ্জটা সিলেট বিভাগে পড়ছে। কোন বিভাগে পড়ছে? সিলেট বিভাগে পড়ছে। এখন এই যে সিলেট বিভাগের সুনামগঞ্জে যে বন্যা হচ্ছে, এই বন্যা সমৃদ্ধ অঞ্চলটা তাইলে পড়ছে কোন দিকে? পড়ছে উত্তরে, উত্তর দিকে না, আবার পড়ছে পূর্বে, পূর্ব দিকে পড়ছে না, উত্তরে পড়ছে, পূর্বে পড়ছে। তার মানে মোটামুটি উত্তর পূর্ব অঞ্চলে যে সুনামগঞ্জ জেলা রয়েছে, হ্যাঁ, এদিকে কিন্তু হঠাৎ করে বন্যা শুরু হয়ে যায়। কারণ কি, ওইদিকে কিছু বাঁধ মাছ আছে, টিপাইমুখ বাঁধটা দেওয়া আছে, হ্যাঁ, আবার ভর্তি ভারত পানি ছেড়ে দেয়, যার জন্য এই এলাকাটা বন্যায় প্লাবিত হয়ে যায়। সো মনে রাখবেন, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল যেটা, সেইটাই হঠাৎ করে আকস্মিক বন্যা হয়। ঠিক আছে, এরপর চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। বাংলাদেশের জলবায়ুর নাম কি? আমাদের জলবায়ু কেমন? হ্যাঁ, আমাদের জলবায়ু মনে রাখবেন, আবহাওয়া হচ্ছে স্বল্প সময়ের এই অবস্থা, আর জলবায়ু হচ্ছে দীর্ঘ একটা সময়ের অবস্থা, দীর্ঘ সময়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দীর্ঘ সময়ের অবস্থা কেমন? চলে আসি আমরা। এই যে আহ, একটা দেশে 20-30 বছর ধরে একরকম আবহাওয়া, মানে আবহাওয়া বিরাজ করে, এটা কি শুধুমাত্র আবহাওয়া না, আবহাওয়া কিন্তু ডেইলি চেঞ্জ হতে পারে। কিন্তু 20-30 বছর ধরে দেখা যাচ্ছে যে আমাদের এই মাসটা থেকে এই মাসটায় গরম পড়ে, এই মাসটা থেকে এই মাসটায় ঠান্ডা পড়ে। এইটা কিন্তু ভাই আবহাওয়া না, এটা অনেক দিন ধরে কনস্ট্যান্ট, এটাকে বলা হয় জলবায়ু। ক্লিয়ার? বাংলাদেশে যে এপ্রিল মাসে গরম পড়ে, আর হচ্ছে আপনার ডিসেম্বর জানুয়ারিতে শীত পড়ে, এইটা কিন্তু জলবায়ুর কাহিনী। অনেক দিন ধরে এরকমই হয় না? হ্যাঁ, এটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয় না যে এই মাসে এপ্রিলে গরম, আবার পরের বছর জানুয়ারিতে গরম বা ডিসেম্বরে গরম, এরকম কি হয়? হয় না। আচ্ছা, বাংলাদেশ জলবায়ুর নামটা কি আসলে? মনে রাখবেন, আমাদের দেশটার উপর দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা চলে গেছে। 23 কয় ডিগ্রি ভাই? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা চলে গেছে, যেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার।
23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার আমাদের উপর দিয়ে চলে গেছে। এখন কথা হচ্ছে এই যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা চলে গেছে, এই রেখাটা যতগুলো দেশের উপর দিয়ে গেছে প্রত্যেকটা দেশের জলবায়ু সেম, কারণ অক্ষরেখা জলবায়ু ডিফাইন করে। ক্লিয়ার? আচ্ছা, সো এই রেখাটার বৈশিষ্ট্য কি? মনে রাখবেন এই রেখাটা যতগুলো দেশের উপর দিয়ে গেছে সবগুলা দেশের জলবায়ু হচ্ছে মৌসুমী। এটা কিন্তু নায়িকা মৌসুমী না ভাই, মৌসুমী। ঠিক আছে, মৌসুম থেকে আসছে মৌসুমী। সো মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু। মানে এই রেখাটা যতগুলো দেশের উপর দিয়ে গেছে প্রত্যেকটা দেশের জলবায়ু সেম, মৌসুমী, নাতিশীতোষ্ণ, উষ্ণ ও আর্দ্র, সমভাবাপন্ন, ক্রান্তীয়, ট্রপিক্যাল। ঋতু বৈচিত্র্য আছে, ঋতু বৈচিত্র্য। তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম দেখেন, 7টা পাইলাম। মৌসুমী, নাতিশীতোষ্ণ, উষ্ণ আর্দ্র, সমভাবাপন্ন, ক্রান্তীয়, ট্রপিক্যাল, ঋতু বৈচিত্র্যতা। এই যে রেখাটা যেই কয়টা দেশের উপর দিয়ে গেছে প্রত্যেকটা দেশের জলবায়ুতে এই 7টা বৈশিষ্ট্য পাওয়া যায়। এই রেখাটা গেছে মেক্সিকোর উপর দিয়ে, তাহলে মেক্সিকোর জলবায়ুতে এই 7টা পাবেন না? সেম। এই রেখাটা গেছে বাংলাদেশের উপর দিয়ে, তাহলে বাংলাদেশেও কি পাবেন? এই 7টা বৈশিষ্ট্যই পাবেন। ক্লিয়ার? তাহলে আমাদের বৈশিষ্ট্য কি কি? আমাদের জলবায়ু মৌসুমী, আমাদের জলবায়ু নাতিশীতোষ্ণ, আমাদের জলবায়ু উষ্ণ আর্দ্র, আমাদের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন, আমাদের জলবায়ু ক্রান্তীয়, আমাদের জলবায়ু ট্রপিক্যাল, আমাদের জলবায়ুতে কিন্তু ঋতু বৈচিত্র্য আছে। তাহলে কি বলছে? বাংলাদেশের জলবায়ুর নাম কি? দেখেন এখানে কি কি আছে, ক্রান্তীয় মৌসুমী আছে, ক্রান্তীয় আছে, নাতিশীতোষ্ণ আছে, সব আছে না? কিন্তু এরা যে নাম কি না দিয়ে বলতো নাম নয় কোনটি, তাইলে উত্তর হইতো। কিন্তু এখন নাম কোনটি দিলে আপনাকে উত্তর দিতে পারবেন না। নাম নয় কোনটি? বাংলাদেশের জলবায়ু নিরক্ষীয় না, বাংলাদেশের জলবায়ু নিরক্ষীয় না। ক্লিয়ার? তার মানে আমাদের জলবায়ু নিরক্ষীয় না, বাকি 3টাই কিন্তু আমাদের জলবায়ুর বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। নেক্সট কোশ্চেনে চলে যাই। ঘূর্ণিঝড় দুর্যোগের পূর্বাভাস দেয় কে? বাংলাদেশে ঘূর্ণিঝড় দুর্যোগের পূর্বাভাস দেওয়ার জন্য একটা সংগঠনই কাজ করে, যার নাম হচ্ছে স্পারসো। স্পারসো, স্পারসোর ফুল ফর্ম কি? স্পারসোর ফুল ফর্ম হচ্ছে স্পেস অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পেস অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, যাকে বলে স্পারসো, এটা হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। আগারগাঁও, ঢাকা। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় এবং দুর্যোগের পূর্বাভাস দেয়, যেটা মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্লিয়ার? স্পেস অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এরপর চলে আসি, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? বলতে বলতে চলে আসলো, মনে রাখবেন। আবহাওয়া কাজ করে, আবহাওয়া নিয়ে কাজ করে যারা, হ্যাঁ, স্পারসো থেকে শুরু করে সবাই, প্রত্যেকে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রত্যেকে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। ক্লিয়ার? তাহলে আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এখন আসেন, বেশ কিছু এই মানে প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন, এটা নিয়ে আমাদের প্যাচ লাগে। তাহলে আমরা একটু দেখি, আমরা একটু দেখে নিই। মনে রাখবেন, সেনা, নৌ, বিমান, 3টাই হচ্ছে প্রতিরক্ষা, প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেনা, নৌ, বিমান 3টাই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। পুলিশ, পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওকে, লাইব্রেরি বা গ্রন্থাগার, পাবলিক লাইব্রেরি আছে না, বা গণগ্রন্থাগার, এই পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগার বইয়ের জায়গা, পড়াশোনার জায়গা। তো বই দেখলেই মনে হয় যে এরা মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন হতে পারে নাকি? কিন্তু মনে রাখবেন, গণগ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরি হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন, মন্ত্রণালয়। ওকে, আচ্ছা, জাতীয় জাদুঘর, সংস্কৃতি মন্ত্রণালয়। হ্যাঁ, ওকে, মনে রাখবেন। সাবমেরিন কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, কারণ সাবমেরিন চালায় কারা? নেভি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।
কিন্তু সাবমেরিন ক্যাবল কিন্তু আবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের না, সাবমেরিন ক্যাবল হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ। তার মানে সাবমেরিন দেখলে কেউ প্রতিরক্ষা বানিয়ে দিন না, সাবমেরিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, কিন্তু সাবমেরিন ক্যাবল হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না? বুঝতেই আছে, নাগা। নাগা মণিপুরি তো বাংলাদেশে না, নাগার হচ্ছে ভারতে। ঠিক আছে, আবার নাগা ড্রামস্টিক চিকেন না কিন্তু এটা হচ্ছে নাগা, একটা উপজাতি যাদেরকে বলা হয় নাগা মণিপুরি। এরা ভারতের মণিপুর রাজ্যে বসবাস করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসেন, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী আর কেউ না, বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। হ্যাঁ, পদ্মা নদী বাংলাদেশের দীর্ঘতম। আর মনে রাখবেন, দীর্ঘতম বাদ দিয়ে আপনারা যা কোশ্চেন করা হোক, আপনি পারেন আর না পারেন, আপনি মেঘনা অ্যান্সার দিবেন, মেঘনা। অর্থাৎ আপনি দীর্ঘতম আসলে শুধুমাত্র পদ্মা দিবেন, দীর্ঘতমর বাইরে যা কোশ্চেন আসুক, বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম, অববাহিকা বেশি, পানি ধারণ ক্ষমতা বেশি, যা আছে সব কি দিবেন? মেঘনা। আর দীর্ঘতম বললে পদ্মা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে আসি, কোন নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমানায় অবস্থিত? বাংলাদেশ মিয়ানমারের সীমানায় অবস্থিত নাফ নদী। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে নদী আছে তিনটা, সাঙ্গু, নাফ এবং মাতামুহুরি। এর মধ্যে নাফ নদীটা একদম সীমান্তের মধ্যে দিয়ে এমনি বয়ে চলছে, এর জন্য এটাকে বলা হয় সীমানায় অবস্থিত বা সীমান্তবর্তী নদী। ক্লিয়ার? ভারতের সাথে আমাদের অনেক নদী আছে এরকম, কিন্তু সীমানা দিয়ে গেছে দুইটা। পূর্ব দিকে গেছে ফেনী নদী, ফেনী জেলা দিয়ে, আর পশ্চিম দিকে হচ্ছে হারিয়াবাঙ্গা নদী, সাতক্ষীরা জেলা দিয়ে। এই দুটি হচ্ছে ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী নদী। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের একটা গভীর খাত, যেটা বঙ্গোপসাগরের মংলা বা সুন্দরবন ওখান দিয়ে মোটামুটি 23 কিলোমিটার দূরে। হ্যাঁ, এটা হচ্ছে সমুদ্রের মধ্যে একটা খাত, যাকে বলা হয় গঙ্গা খাত। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন, সাবমেরিন ক্যানিয়ন, গঙ্গা খাত। ক্লিয়ার? এরপর বদ্বীপ পরিকল্পনা 2100 এর সাথে সম্পর্কিত কোনটা? বদ্বীপ পরিকল্পনা ডেল্টা প্ল্যান, হ্যাঁ, 2018 সালের 4 সেপ্টেম্বর নেওয়া হয়েছিল নেদারল্যান্ডে দেখা দেখি। কারণ বাংলাদেশ একটা ডেল্টা মানে বদ্বীপ, যার জন্য বাংলাদেশ অনেক কিছু ফেস করে। যেমন বাংলাদেশে আপনার বন্যা হয় যখন তখন, বাংলাদেশে আপনার খরা হয়, বাংলাদেশে নদী ভাঙন হয়, বাংলাদেশের লবণাক্ততা সমস্যা আছে। এই সমস্যাগুলা যে কোনো ডেল্টাতেই হয়, অর্থাৎ বদ্বীপে হয়। তো পৃথিবীর অন্যতম একটা বদ্বীপ কিন্তু নেদারল্যান্ড। নেদারল্যান্ড বদ্বীপ হওয়া সত্ত্বেও নেদারল্যান্ড কিন্তু অনেক বেশি আগে গেছে। তাহলে এই যে নদী ভাঙন তো নেদারল্যান্ডে হয়, হ্যাঁ, খরা তো নেদারল্যান্ডে হয়, তারপর লবণাক্ত সমস্যা তো নেদারল্যান্ডে আছে, ঘূর্ণিঝড় যা আছে এগুলো সব নেদারল্যান্ডে হয়। কিন্তু ওরা কেমনি আগে গেল, আমরা কেমনি এত পিছিয়ে গেছি? তার মানে ওরা এই সবগুলো সমস্যা মিটিগেট করতে পারছে। এই জন্য বাংলাদেশ যেটা করছে, ওদের থেকে প্ল্যানটা ধার নিছে। 2018 সালের 4 সেপ্টেম্বর নেদারল্যান্ডের সাথে একটা সহযোগী চুক্তি হয়, যেখানে বাংলাদেশকে নেদারল্যান্ড সহায়তা করবে এই ডেল্টা প্ল্যানের জন্য, এরকম কথা হয়েছে। সো বাংলাদেশ ডেল্টা প্ল্যান শুরু করছে, এবং এটা সবচেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা শুরু হয়েছে 2018 সালে, চলবে 2100 সাল পর্যন্ত। ঠিক আছে? সো এই ডেল্টা প্ল্যান হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। এর সাথে ভাই, জলবায়ু পরিবর্তনের সাথে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন আইল্যান্ড, অনেকে গেছেন হয়তো, অনেকে জান নাই। সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটা ইউনিয়ন। সো এই সেন্ট মার্টিন দ্বীপটা কোন জেলায় পড়ছে? এটা মূলত পড়ছে কক্সবাজার জেলায়, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়, টেকনাফ। তাহলে যদি বলা হয় বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটা? কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটা? টেকনাফ। বাংলাদেশ সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা? সেন্ট মার্টিন। আর বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বললে বলবেন ছেড়াদ্বীপ, কারণ সেন্ট মার্টিনের সবচেয়ে শেষে হইল ছেড়াদ্বীপ। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারীকে? প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয় করছে কিন্তু মেলা মানুষ। আমরা একটু সহজে যদি পড়ে আসি, প্রথমে শুরু করি আমার ডিপার্টমেন্টের বড় ভাইরে দিয়ে, আমার বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের বড় ভাই, যার নাম হচ্ছে মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিমের পরে হচ্ছে এম এ মুহিত, তারপর হচ্ছে নিশাত মজুমদার, তারপর হচ্ছে ওয়াসফিয়া নাজনীন, সজল খালেদ, সজল খালেদ,
বাবর আলী, ইকরামুল হাসান, শাকিল, এরা হচ্ছে বাংলাদেশের এভারেজ। তার মানে প্রথম বাংলাদেশি নারীর কথা বলছে, এটা হলো প্রথম পুরুষ, এর হলো শেষ পুরুষ। হ্যাঁ, প্রথম বাংলাদেশি নারী কেন? নারী আছে এই দুইজনের মধ্যে প্রথম হচ্ছে নিশাত মজুমদার। ক্লিয়ার? তাহলে উত্তর হবে নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম এভারেজ বিজয়ী নারী হচ্ছে নিশাত মজুমদার। ওকে, আচ্ছা নেক্সট। কঠিন চিবর দান অনুষ্ঠানটি যে অঞ্চলে হয়, কঠিন চিবর দান, চিবর জিনিসটা কি? আপনারা বৌদ্ধ ভিক্ষুদেরকে দেখছেন? বৌদ্ধ ভিক্ষু, মূলত বৌদ্ধ ভিক্ষুরা ওই যে টাক মাথায় এক প্রস্থ কাপড় পরে ঘুরে না, কমলা রঙের একটা কাপড়, ওই যে কমলা রঙের কাপড়টা তারা পরে, ওটাকে বলা হয় চিবর। হ্যাঁ, এই যে কঠিন বস্ত্র বা চিবর, এইটাকে বৌদ্ধ পূর্ণিমার দিন, হ্যাঁ, দান করা হয় পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে যত বৌদ্ধ ভিক্ষু আছে তাদেরকে এই বৌদ্ধ পূর্ণিমার দিন এই কাপড়টা দান করা হয়, এবং এটা একটা উৎসব হিসেবে সেখানে পরিচিত, যেহেতু সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা বেশি, এই জন্য এটাকে বলা হয় কঠিন চিবর দান। তাহলে কঠিন চিবর দানটি যে অঞ্চলে প্রধানত পালন করা হয়, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বৌদ্ধ পূর্ণিমার দিন পালন করা হয় কঠিন চিবর দান। ক্লিয়ার? ওকে, নেক্সট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কোনটা? কয়েকদিন আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়ে গেল, বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক আমরা জানি শাপলা, কারণ শাপলা নিয়ে বিশাল ঝামেলা হয়েছে। কোনো এক রাজনৈতিক দল শাপলা চাইছে, শাপলা দেওয়া হয় নাই, পরে শাপলা কলি পাইছে। সো এগুলো নিয়ে অনেক জল্পনা কল্পনা আলোচনা হয়েছে। এরপরে যদি এই প্রশ্নের উত্তর দিয়েই হয় তাহলে আসলে এটা হয় না। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। এরপর হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রয়েছে কার? কাস্টিং ভোট মনে রাখবেন, কাস্ট থেকে আসছে কাস্টিং ভোট। কাস্ট মানে হচ্ছে গণনা করা। কাস্ট মানে কি ভাই? গণনা করা। আচ্ছা, সংসদে কয়টা দল থাকে? দুইটা, একটা হচ্ছে সরকারি দল আর একটা বিরোধী দল। কি আবার বেসরকারি দল বললেন না? বেসরকারি দল বলতে কোন দল নেই, একটা সরকারি আর একটা হচ্ছে বিরোধী দল। এখন সংসদে যখন একটা বিল পাস হয় তখন কাহিনীটা কেমন হয় জানেন? সংসদে বিলটা উত্থাপন করা হয়, এই উত্থাপনের দুই পাশে ভোট পড়ে, হা ভোট না ভোট। যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে বিলটা পাস হয়ে যাবে, আর না ভোট হলে বিলটা পাস হবে না। ক্লিয়ার? এখন ধরেন কোন একটা সংসদে বা কোন একটা সংসদ অধিবেশনে একটা বিল উত্থাপন করা হইল, সেই বিলের হায়ের পক্ষে ভোট পড়ছে ধরেন 150টা, নায়ের পক্ষে ভোট পড়ছে 150টা, অর্থাৎ ভাগাভাগি দুই পাশে সমান সমান ভোট পড়ছে। এখন বিলটা কি ব্যালেন্স হয়ে গেল না? এটা কি ঝুলে থাকবে সারা জীবন? দুই পাশে যেহেতু সমান, এটা কি ক্লিয়ারেন্স দেওয়া লাগবে না? তখন স্পিকারের হাতে অটোমেটিক একটা ভোট চলে আসে, এবং স্পিকার সেই ভোটটা যেই পক্ষে দেয় সেই পক্ষই জয়যুক্ত হয়। স্বভাবতই বাংলাদেশের স্পিকার কে হয়? সরকারি দলের লোক হয়, তাহলে উনি অবশ্যই সরকারি দলে মারবেন। তার মানে বলাই হয়েছে যে যদি এইরকম পরিস্থিতি হয় তো সরকারি দলে জিতবে, কিন্তু আলটিমেটলি এমন হয় না। এর আগেই সরকারি দল জিতে দেয়, কারণ বাংলাদেশের সংসদে সরকারি দলের নমিনেটেড এমপি বেশি, বা ইলেক্টেড এমপি বেশি। ক্লিয়ার? তাহলে এই স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। তাহলে কাস্টিং ভোট কার ভোট? কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। ওকে, ক্লিয়ার? কাস্টিং ভোট হচ্ছে সংসদের স্পিকারের ভোট। এরপর চলে আসেন, আইনের প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব হয়? আইনের প্রয়োগ আর আইনের প্রণয়ন। আইন প্রণয়ন কারা কারা বলেন তো? প্রথম হচ্ছে আইন প্রণয়ন না? প্রথম হচ্ছে আইন প্রণয়ন না? আইন প্রণয়নের কাজ হচ্ছে সংসদের, এবং সংসদ হচ্ছে আইন বিভাগ। আপনি মনে রাখবেন, আইন প্রণয়নের কাজ হচ্ছে আইন বিভাগের, সংসদের। ঠিক আছে? আইন বিভাগের সদর দপ্তর হচ্ছে সংসদ আর কি। এরপর হচ্ছে আইন প্রয়োগ। তাহলে আইন প্রণয়ন হয়ে গেল, এখন প্রয়োগ হবে না? তাহলে প্রয়োগ করবে কারা? প্রয়োগ করবে সচিবালয়। আর এটাকে বলা হয় শাসন বিভাগ। সচিবালয় করলো, এটাকে বলা হয় শাসন বিভাগ। ঠিক আছে? এখন আসেন, আইন প্রণয়ন করছি, প্রয়োগ করা শেষ, এখন গ্যাঞ্জাম আছে না নাই? অবশ্যই গ্যাঞ্জাম আছে। কেউ যদি বললে অবশ্যই যে আমরা কেন এটা করা হলো,
আমি এর বিচার চাই, তাইলে তখন শুরু হয়ে যাবে আইনের ব্যাখ্যা প্রদান। চোর যে চুরি করলে শাস্তি পাবে, হ্যাঁ, কিংবা কোন একজন অপকর্ম করলে যে শাস্তি পাবে, খুন করলে শাস্তি পাবে, এটা একটা ব্যাখ্যা আছে না? তাহলে সেই ব্যাখ্যাটা কি আমি আপনি পড়লে বুঝবো? না, ওই ব্যাখ্যাটা দিতে হবে আমাকে কোনো বিজ্ঞ একজন আইনজীবীর। ক্লিয়ার? তাহলে মনে রাখবেন, আইন প্রয়োগ করার পরে আসে আইনের ব্যাখ্যা, আইনের ব্যাখ্যার কাজ চলে আসে, আইনের ব্যাখ্যা প্রদান। আর এই আইনের ব্যাখ্যা প্রদানের কাজটা কারা করে বলেন তো? কাজটা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম কোর্টকে বলা হয় বিচার বিভাগ। তাহলে আমাদের বলছে কি, আইনের প্রয়োগ করে কোন বিভাগ? প্রয়োগ। তাহলে প্রয়োগ করে শাসন বিভাগ। ওকে, নেক্সট কোশ্চেন। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? কোর্ট অফ রেকর্ড। দেখেন নামের মধ্যে আছে রেকর্ড। রেকর্ড মানে কি? রেকর্ড মানে হচ্ছে সংরক্ষণ করা। আমরা ভিডিও রেকর্ড করি না, আমরা অডিও রেকর্ড করি না। এই রেকর্ড করার মাধ্যমে আমরা আসলে কি করি? আমরা কি করি? আমরা সংরক্ষণ করি। হ্যাঁ, তাহলে এই যে রেকর্ড করার মাধ্যমে আমরা সংরক্ষণ করি, এমন একটা কোর্ট আছে যে কোর্টের দায়িত্ব এরকম সংরক্ষণ করা, হ্যাঁ, রেকর্ড করে রাখা। তাহলে সেই কোর্টকে কিন্তু বলা হয় কোর্ট অফ রেকর্ড। বাংলাদেশের সংবিধানের 108 নং অনুচ্ছেদ, এই বাংলাদেশের সংবিধানের 108 নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে। কোন কোর্টকে ভাই? সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্টকে বলা হয়েছে কোর্ট অফ রেকর্ড। অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যত ধরনের বিচারিক কার্যক্রম এই সুপ্রিম কোর্টে হয়েছে, সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্ট সেই সকল বিচার কার্যক্রমের নথি আজীবনের জন্য সংরক্ষণ করতে বাধ্য। ক্লিয়ার? এই জন্য সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড, মানে রেকর্ড করার কোর্ট। ক্লিয়ার? কত নং অনুচ্ছেদে বলছে? 108 নং অনুচ্ছেদে। ওকে, তাহলে কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশনের জন্য সর্বনিম্ন কতজন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন, মানে কোরাম প্রয়োজন? কোরাম, কোরাম মানে হচ্ছে গ্রুপ। হ্যাঁ, কোরাম মানে হচ্ছে গ্রুপ। আমরা গ্রুপ করলে বলা হয় কোরাম, আর মানে সরি, আমরা গ্রুপ করলে বলা হয় গ্রুপিং, সংসদে গ্রুপ করলে বলা হয় কোরাম। সংসদে ইলেক্টেড মেম্বার কয়জন? নির্বাচিত, নির্বাচিত সাংসদ কয়জন জানেন? 300 জন। বাংলাদেশের 300টা আসন না, নির্বাচনী আসন, আর 50 সিলেক্টেড, মানে ওরা হচ্ছে পরোক্ষভাবে নির্বাচিত হয়। হ্যাঁ, সংরক্ষিত মহিলা আসনে যারা। তাহলে নির্বাচিত সংসদ হচ্ছে বাংলাদেশে 300 জন। এখন এই 300 জনকে ভাগ করেন 5 দিয়া, তাহলে উপর হবে 60। এই যে 60 মানে 5 ভাগের 1 ভাগ, অথবা 1/5, এইটাকেই বলা হয় কোরাম। এটা কি বলা হয় ভাই? কোরাম। বলা হয় যে সংসদে যদি 300 জনের মধ্যে অ্যাটলিস্ট 1/5 অথবা 60 জন সংসদ সদস্য উপস্থিত না থাকে, তাহলে সংসদের অধিবেশন বসবে না। তাহলে সংসদের অধিবেশন বসতে হলে সকল এমপির মধ্যে ন্যূনতম 60 জন থাকতেই হবে। ক্লিয়ার? এটাকে বলা হয় কোরাম। তাহলে কতজন হবে? 60 জন বা 1/5। কখনো কখনো অনুপাতটা দেওয়া থাকতে পারে 5 ভাগের 1 ভাগ, 1/5। বুঝে উত্তর দিন। ক্লিয়ার? এরপর চলে আসি, সুশাসনের মূলনীতি কি? সুশাসন, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদের জিনিসটা লাগবে, সেটা হচ্ছে নাগরিকের ক্ষমতায়ন। সুশাসন ছাড়া হবেই না। নাগরিক অধিকার তো সুশাসন ছাড়া হবেই না। সামাজিক সাম্য হবে না। সুশাসনের জন্য সবার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জবাবদিহিতা। প্রত্যেককে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব আছে, পালন করছেন, ইচ্ছা হইলে আমি করবো, না করলে করবো না, না এটা হবে না। আপনাকে জবাবদিহি হইতে হবে, জবাবদিহিতা করতে হবে। সো এটা যদি আমরা এনশিওর করতে পারি সমাজের প্রত্যেকটা জায়গায়, ব্যুরোক্রেসির প্রত্যেকটা জায়গায়, তাহলে আসলে সুশাসন অর্জন করা সম্ভব। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? কৃষিভিত্তিক ইপিজেড মনে রাখবেন, বাংলাদেশে বর্তমানে চলমান ইপিজেড কিন্তু আছে 10টা। এই 10টার মধ্যে সরকারি, সরকারি হচ্ছে 8টি, বেসরকারি 2টি। হ্যাঁ, এই সরকারি 8টার মধ্যে আবার একটা হচ্ছে কৃষিভিত্তিক ইপিজেড। এখন কৃষিভিত্তিক ইপিজেড বলতে আপনারা আবার বুঝবেন নাকি যে ভাই ইপিজেড মানে তো এক্সপোর্ট প্রসেসিং জোন। তাহলে এক্সপোর্ট প্রসেসিং জোন তো আমরা শুনছি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, যেখানে মূলত তৈরি পোশাক নিয়ে কাজ চলে, এটা আমরা জানি।
এখন কৃষিভিত্তিক ইপিজেড আবার করতে এলো, তো কৃষিভিত্তিক ইপিজেডে কি আলু, পটল, পেঁয়াজ, বেগুন এগুলো নিয়ে কাজ করে না। ইপিজেড মানে ঠিকই শুনছেন, এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটাকে বলা হয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল। আর মনে রাখবেন ইপিজেডের মূল কাজ হয় তৈরি পোশাক নিয়ে, তৈরি পোশাক শিল্পের কারখানা। বাংলাদেশে যে কৃষিভিত্তিক ইপিজেডটা আছে, এখানে কাঁচামাল হিসেবে কৃষিজ পণ্য ব্যবহার করা হয়। কৃষিজ পণ্য থেকে কি পোশাক হয় না? সুতা বানানো যায় না? পাট থেকে আমরা সুতা বানাই না? বস্ত্র বানাই না? সো এই যে আমরা পাট থেকে বস্ত্র তৈরি করতেছি, হ্যাঁ, বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য থেকে, রেশম থেকে সুতো উৎপাদন করতেছি না? এইটাকে বলা হয় কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম, অর্থাৎ কৃষিভিত্তিক ইপিজেড। ওকে, সো ব্যাপারটা তৈরি পোশাক শিল্পের সাথে রিলেটেড, কিন্তু কাঁচামালটা আসে কৃষি থেকে। ক্লিয়ার? ওকে, তাহলে দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? সেটা হচ্ছে নীলফামারী, উত্তরা নীলফামারী, নীলফামারীর উত্তরায়, ঢাকার উত্তরা না, এটা হচ্ছে নীলফামারীর উত্তরা। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড অবশ্যই সরকারি, এটা হচ্ছে উত্তরা নীলফামারীতে। ওকে, নেক্সট কোশ্চেন, এপিকালচার কি? এপিকালচার, এপিকালচার হচ্ছে কৃষির একটা ধারা, যেখানে মৌমাছি নিয়ে চাষ হয়, মৌমাছি। তাহলে মৌমাছি নিয়ে চাষ করে কিসে? এপিকালচার। তাহলে আছে মাছ চাষ, মাছ চাষ মানে হচ্ছে পিসিকালচার। আর রেশম চাষ মানে হচ্ছে সেরিকালচার। সেরিকালচার, ঠিক আছে? আর গবাদি পশুর জায়গায় যদি এমন হচ্ছে পাখি পালন আসতো, পাখি, পাখি, তাইলে আসতো এভিকালচার। উদ্যান চাষ আছে, উদ্যান চাষ মানে গাছপালা চাষ, সেটাকে বলে হর্টিকালচার। ওকে, সো এই হচ্ছে কালচার। মৌমাছি চাষ হচ্ছে এপিকালচার, মাছ চাষ পিসিকালচার, রেশম চাষ সেরিকালচার, পাখি চাষ এপিকালচার, আর উদ্যান চাষ হচ্ছে হর্টিকালচার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভ্যাট কোন ধরনের কর? ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আচ্ছা, আপনার একটু বলেন তো, আমরা বিভিন্ন জায়গায় যখন যাই তখন এই মূল্য সংযোজন কর বা ভ্যাট আমাদের দেয়া লাগে। যেমন আমরা ভালো কোথাও যদি পোশাক কিনতে যাই, যে কোনো ব্র্যান্ডের শপিং মলে বা ব্র্যান্ডের দোকানে আপনি কাপড় কিনতে যান, আপনাকে ভ্যাট দিতে হবে। দেখা যাবে ভ্যাট লেখা থাকে 5%, 10% এরকম ভ্যাট থাকে। এখন এই যে ভ্যাট দিচ্ছেন, এই ভ্যাটটাকে আপনি ইচ্ছা করে দিচ্ছেন। আবার অনেকে রেস্টুরেন্টে যায়, রেস্টুরেন্টে যাওয়ার পরে খাবারের পরে দেখা যায় ভ্যাট দেওয়া আছে 5% ভ্যাট। ওই ভ্যাটটাকে আপনি ইচ্ছা করে দেন, আপনি বলেন কি দূর এখানে আবার ভ্যাট কেন দরকার? তাহলে এই ভ্যাটটা কিন্তু আমরা কেউ ইচ্ছা করে দিই না। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, এই ভ্যাটটা যেহেতু আমরা ইচ্ছা করে দিই না, তার মানে আমার থেকে কেউ নিয়ে নেয় জোর করে। এইটা কি প্রত্যক্ষ হইলো? এটা হচ্ছে পরোক্ষ। তাহলে ভ্যাট একটা কি কর ভাই? পরোক্ষ কর। আর প্রত্যক্ষ কর যেটা, সেটা হচ্ছে আমরা ইচ্ছা করে দিই, ইনকাম ট্যাক্স, আয়কর। এটাও যদি দেয় না, ইচ্ছা করে দেয় না কেউ, কিন্তু আয়করটা আমার দেয়া লাগে, কিন্তু ভ্যাটটা আমার থেকে নিয়ে নেয় ওরা। এই জন্য ভ্যাট হচ্ছে পরোক্ষ কর, আর আয়কর বা ইনকাম ট্যাক্স এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসি। মিশ্র অর্থনীতি, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কোনটি? মনে রাখবেন, অর্থনীতি তো তিনটা ব্যবস্থা। অর্থনীতির ব্যবস্থা কয়টা? তিনটা। অর্থনীতির ব্যবস্থা তিন ধরনের। ওকে, আসেন আমরা একটু দেখি। প্রথম বিশ্ব, এই ধারণাটা যে আসছে, এই ধারণাটা আসছে অর্থনীতির উপর ভিত্তি করে। দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব। যে সকল দেশগুলা পুঁজিবাদী, সেই সকল দেশগুলা আপনার হচ্ছে কি করে?
এই প্রথম বিশ্বের অন্তর্ভুক্ত পুঁজিবাদী বিশ্ব, হ্যাঁ, অথবা যারা ধনতান্ত্রিক, পুঁজিবাদী অথবা ধনতান্ত্রিক, তারা হচ্ছে প্রথম বিশ্ব। এই পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সম্পত্তির মালিক হচ্ছে ব্যক্তি, সম্পত্তির মালিককে ব্যক্তি। তাহলে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় সম্পত্তির মালিক হচ্ছে ব্যক্তি। ক্লিয়ার? দ্বিতীয় বিশ্বের কাহিনী কি দেখেন, পুঁজিবাদী বিশ্ব তো একদিকে চলে গেল, কিছু বিশ্ব মানে কিছু দেশ আছে যেগুলো সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, তাদেরকে বলা হয় দ্বিতীয় বিশ্ব। সমাজতান্ত্রিক দেশগুলোতে সম্পত্তির মালিক কে ভাই? সম্পত্তির মালিক রাষ্ট্র। আর কিছু দেশ আছে যারা বলে তৃতীয় বিশ্ব, তারা হচ্ছে মিশ্র অর্থনীতির দেশ, মিশ্র অর্থনীতি। আর এই দেশগুলোতে সম্পত্তির মালিক ব্যক্তি এবং রাষ্ট্র। ক্লিয়ার? সহজ করে একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরেন আপনার একটা জমি আছে, সেই জমির উপর দিয়ে সরকার একটা ফ্লাইওভার নিবে। যদি আমেরিকায় হইতো এটা, কিংবা প্রথম বিশ্বের কোনো দেশে হইতো, তাহলে ওই সকল দেশে আপনার জমির উপর দিয়ে সরকার যদি ফ্লাইওভার নিতে চায়, আপনি যদি না করে দেন, সরকারের বাপের ক্ষমতাও নাই জিন্দিগিতে এর উপর দিয়ে কিছু করবে, কারণ ওখানে সম্পত্তির মালিক হচ্ছে আপনি নিজে। ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থনীতি। যে সকল দেশ সমাজতান্ত্রিক, ওই সকল দেশে যদি আপনার জমির উপর দিয়ে ফ্লাইওভার যাইতে হয় দেশের স্বার্থে, সরকার আপনার জিজ্ঞাসা করবে না, ঠাস করে নিয়ে যাবে, কারণ সম্পত্তির মালিক তো তুমি না, সম্পত্তির মালিক আমি, তোমার জিজ্ঞানোর কি আছে? এইটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা, যেখানে সম্পত্তির মালিক রাষ্ট্র। আর তৃতীয় বিশ্বের দেশ যেগুলো বাংলাদেশের মতো, এই যে আমাদের এখানে যদি আমার জমির উপর দিয়ে ফ্লাইওভার নিতে চায়, তাহলে আমি সরকারে কিন্তু পুরোপুরি নাও করতে পারবো না, আবার সরকার আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না, বা না বলে নিতে পারবে না। সরকার আমারে বলবে, রিকোয়েস্ট করবে, আমিও সরকারকে দিতে বাধ্য, কিন্তু উপযুক্ত পাওনার মাধ্যমে। সরকার আমাদের ভালো অঙ্কের টাকা দিবে, তারপর আমি দিব, নাহলে দিব না। ক্লিয়ার? তাহলে এখানে সম্পত্তির মালিক আমিও, সরকারও, এই জন্য দুজনের অধিকার সমান। ক্লিয়ার? এটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। উদাহরণ বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো সম্পত্তির ব্যক্তি এবং রাষ্ট্রীয় মালিকানা, সম্পত্তির ব্যক্তি এবং রাষ্ট্রীয় মালিকানা, মিশ্র অর্থনীতি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ব্রেইল পদ্ধতি ব্যবহার করে শিক্ষা লাভ করে কারা? ব্রেইল, এই ব্রেইল পদ্ধতির জনক হচ্ছে লুইস ব্রেইল। লুইস ব্রেইল প্রথম বিশ্বযুদ্ধের সময় কাহিনী কি ছিল দেখেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আপনার জার্মানরা যখন যুদ্ধ করতেছে অক্ষশক্তির পক্ষ হয়ে, ওই সময় জার্মান সেনারা তো বেশ শক্তিশালী ছিল এবং বেশ কয়েকটা মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। তখন ফোনের মাধ্যমে যে যোগাযোগ হইতো, এই যোগাযোগটা এত বেশি স্ট্রং ছিল না, এখনকার মতো ইন্টারনেট ছিল না। তো তখন যেটা হইতো, সৈন্যরা এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে চিঠির মাধ্যমে যোগাযোগ করতো, সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় করতো। তো এই চিঠির মাধ্যমে যোগাযোগ করতে যাওয়ার সময় দেখা যেত মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ বা কনফিডেন্সিয়াল, ভেরি কনফিডেন্সিয়াল যে চিঠিগুলো আছে, বার্তাগুলো আছে, ওগুলো নিয়ে যাওয়ার সময় যেই বার্তা রক্ষক বা বার্তা প্রেরক আছে, সে ধরা খেয়ে যায়। ধরা খেয়ে কিন্তু তার কাছ থেকে চিঠি বের হয়ে যায়, অথবা তার গুলি করে হত্যা করা হয়, পরে কিন্তু চিঠি বের করে নেওয়া হয়। এখন চিঠি যদি শত্রুপক্ষ পড়ে যায়, তাহলে কি তারা বুঝে ফেলবে না যে চিঠির মধ্যে কি গোপন কথা বললাম? এই জন্য ওই যে বার্তা রক্ষক বা মেসেঞ্জার যিনি আছেন, উনি মারা গেলে, উনি ধরা পড়লেও, চিঠি পাওয়ার পরেও যেন শত্রুপক্ষ কিছু না বুঝতে পারে, এই জন্য তখনকার জার্মান সেনারা এই লুইস ব্রেইল তখন একটা পদ্ধতি আবিষ্কার করে, যেটা চাইলে অন্ধকারের মধ্যে পড়া যাবে, অনুভব করে পড়া যাবে, অন্য কেউ পাইলে বুঝবে না এটার মধ্যে কি লেখা আছে, কোডেড লেখা। সেটা কেমন? এরকম ডট 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 দিয়ে চিহ্ন লেখা। হ্যাঁ, যেমন এ লেখছে ধরেন এভাবে, বি লেখছে ধরেন এভাবে, সি লেখছে এভাবে। হ্যাঁ, সো এভাবে এভাবে ডট ডট দিয়ে দিয়ে তার হচ্ছে লেখা লিখত।
সো এইটা হচ্ছে লুইস ব্রেইলের আবিষ্কৃত পদ্ধতি, যেটা পরবর্তীতে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের খুব প্রয়োজনীয় হয়ে গেছে। কারণ দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু চোখে দেখতে পায় না, So তারা যেটা করতে পারে অনুভব করে হাতের স্পর্শের মাধ্যমে তারা পড়তে হবে। দেখবেন যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা কিন্তু বই পড়ে, কিন্তু ব্রেইল বুক পড়ে, সেই ব্রেইল বুকের উপর তারা হাত নিয়ে যায় আস্তে আস্তে করে, এবং সেটা দিয়ে অনুভব করে বুঝতে পারে যেখানে কি লেখা আছে। ঠিক আছে, অন্যরকম একটা বিষয়। সো এই যে দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদেরকে দেখলে আসলে আমি অবাক হই মাঝে মধ্যে। এইটা আসলে তাদের অনেক বড় একটা অ্যাবিলিটি, তাদের ডিসেবিলিটি বলা যাবে না এটাকে, এটা অনেক বড় একটা সক্ষমতা, নট অক্ষমতা। আপনি কিন্তু অন্ধকারে কাজ করতে পারবেন না, দিনের আলোতে কাজ করতে পারবেন। আর ওরা দিনের আলোতে কাজ করতে পারে, সমানভাবে ওরা রাতের আলোতে কাজ করতে পারে, ওদের কাছে দিন রাত সব সমান। তাহলে ওরা কি বেশি এক্সপার্ট না? হ্যাঁ, বাংলাদেশের মতো জায়গায় দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী তাদেরকে কিন্তু কি করা হয়, এই কাজে নেওয়া হয় না, অন্তর্ভুক্তি করা হয় না, এরকম করা হয় না। কিন্তু বাইরের দেশগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধীদের কিন্তু অনেক কাজ আছে। যেমন কি বিভিন্ন ধরনের গোয়েন্দা ইনফরমেশনের ক্ষেত্রে, কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার শত্রুর মোকাবেলার ক্ষেত্রে, যখন রাতের যুদ্ধ লাগে তারা দৃষ্টি প্রতিবন্ধী থেকে ডিপ্লয় করে। কারণ ওরা, ওদের দিন যা রাতটা সমান, ওরা সব জায়গায় সেমভাবে চলতে পারে। ঠিক আছে, শ্রবণ প্রতিবন্ধী, আপনি যে কোনো জায়গায় খুব ক্যাওস হইলে, খুব অট্টগোল হইলে আপনি কাজ করতে পারবেন না মনোযোগ দিয়ে। শ্রবণ প্রতিবন্ধী আপনার মতো নর্মাল টাইমেও পারবে, আবার ও কী করবে, খুব ক্যাওটিক জায়গায় কাজ করতে পারবে। সো এইটা কিন্তু তাদের একটা ডিফারেন্ট অ্যাবিলিটি, অনেক বেশ বড় একটা অ্যাবিলিটি। সো এটা আমাদের সাথে আসলে চিন্তা করে লাভ নেই, আমরা তাদের থেকে বেশি ডিজেবল। ওকে, সো এটা হচ্ছে কাহিনী। তাইলে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে শিক্ষা লাভ করছে কে? শিক্ষা লাভ করে দৃষ্টি প্রতিবন্ধীরা, দৃষ্টি প্রতিবন্ধীরা। ক্লিয়ার? ওকে, সো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। এবং আজকের আলোচনায় আমরা কিন্তু প্রচুর পরিমাণে টপিক থেকে কোশ্চেন পড়লাম। হ্যাঁ, প্রচুর টপিক থেকে কোশ্চেন পড়ছি। আপনারা যারা ক্লাসটা করবেন কিংবা করছেন তারা বুঝতে পারছেন যে আমরা অনেক টপিক টাচ করছি আজকে। সো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। বাংলাদেশ পরিচিতি নিয়ে আমরা ক্লাস করব না, ঈদের পরে আবারও ক্লাস হবে, মানে সাধারণ জ্ঞান ক্লাস। আর এর আগে গুচ্ছের অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাস হবে। আপনারা নিয়মিত ক্লাস করেন, ক্লাসগুলো যদি দেওয়া হচ্ছে ক্লাসগুলো করেন। হ্যাঁ, ক্লাসগুলো করেন, ভালো হবে আপনাদের। সো এই তো মোটামুটি ক্লাস আজকে শেষ হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সাথে ঈদের পরে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাইকে।